আসসালামু আলাইকুম। উত্তরণ কর্তৃক আয়োজিত 45 বিসিএস রিটেন ফুল কোর্স প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাট বক্সে অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, আমরাও ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে থাকবেন সাজু ভাইয়া আর দুলাল ভাইয়া। অলরেডি সাজু ভাই আমাদের সাথে জয়েন করেছেন। টপিক সম্পর্কিত যে কোনো প্রবলেমের জন্য ভাইয়ের সাথে কথা বলতে চাইলে আপনারা চ্যাট বক্সে কথা বলবেন। আর উত্তরণ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই ক্লাস শেষে চ্যাট বক্সে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনতে পাচ্ছি। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। উম ওকে ভাইয়া। দুলাল কই? দুলাল জয়েন করে নাই এখনো? না ভাইয়া, এখনো জয়েন করে নাই, কিছুক্ষণ ভিতর হয়তো করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার ভয়েস শুনতে পাচ্ছেন আপনারা? স্লাইড দেখতে পাচ্ছেন সবাই? যদি দুইটাই হয় তাহলে একটু চ্যাট বক্স সবাই লিখেন। আরে অধিকারী, আপনাকে প্রথমে পেয়ে গেলাম। হুম, আলহামদুলিল্লাহ ভাই, অধিকারী ভালো আছি। আচ্ছা চমৎকার, সবাই দেখি শুনতে পাচ্ছেন। আদাব সুদীপ্তা, সুদীপ্ত। ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আপনাদের সাথে লেকচার 12 নিয়ে আমি চলে আসলাম। তাহলে লেকচার 12 একটু আলোচনা করি আমরা। ঠিক আছে, শুরু করি ক্লাসটা। তাড়াতাড়ি শুরু করব, তাড়াতাড়ি শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের ক্লাসে যে সকল পড়া আছে সে সকল পড়াগুলো সাধারণত আহ টিকা, প্রথমে টিকা রিলেটেড জিনিসগুলো বেশি আসে। ইপিজেড, ইইজেড, বিডা, বেবজা, বেজা ইত্যাদি ইত্যাদি। টিকা, শিল্পায়নের প্রতিবন্ধকতা, এইটা আপনার বাংলা সেকেন্ড পার্টের রচনাতে কাজে লাগবে। আবার বাংলাদেশ বিষয়াবলিতে যদি আপনার হচ্ছে কোশ্চেন আসে সেখানেও কাজে লাগবে, মানে থিওরিক্যাল প্রশ্ন এটা আর কি। হ্যাঁ, এই যে পাঁচটা, এটা হচ্ছে টেকনিক্যাল জিনিস, সেগুলো একদম সলিড মার্কস, আর এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। আচ্ছা, এরপর হচ্ছে আইসিটি, মিডিয়ার ভূমিকা, তথ্য অধিকার, ই গভর্নেন্স। এইটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনার ই গভর্নেন্স এর সাথে ডিজিটাল বাংলাদেশ জড়িত। হুম, এই গভর্নেন্সের সাথে এই মানে ইলেকট্রনিক রিলেটেড সবকিছু জড়িত। তারপর হচ্ছে আইসিটি, আইসিটির সাথেও এই গভর্নেন্স জড়িত। তার মানে এই পার্টটা ইম্পর্টেন্ট। এইখানে কিছু ডাটা একদম চিরস্থায়ীভাবে মাথায় রাখবেন। সেই ডাটাগুলো আসলে পৃথিবীর যত জায়গায় পরীক্ষা দিতে যাবেন বাংলাদেশ বিষয়াবলী রিলেটেড টপিকে সবগুলোতে এগুলো ঢুকাই দিবেন। ঠিক আছে? আচ্ছা, আর সুশীল সমাজ, স্বার্থান্বেষী গোষ্ঠী, বাংলাদেশের বিভিন্ন এনজিও, এগুলো হচ্ছে মানে রিটেনে টিকা আসছিল মানে এনজিও নিয়ে একবার। আর এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো পড়াইলেও পারবেন, না পড়াইলেও পারবেন। তো বিষয়টা হচ্ছে আগে তার মানে আমাদের প্রথম যে পড়াটা আজকের, সেটা যে প্রথম যে পাঁচটা, এই পাঁচটা টিকা হিসেবে পড়বেন। আর এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা সমসাময়িক যোগাযোগ, অর্থাৎ আইসিটি, মিডিয়া, ই গভর্নেন্স, এই জিনিসগুলো। তো আমরা আজকে আমাদের ম্যাক্সিমাম টাইমটা এখানে ব্যয় করবো আর কি। তার আগে আমরা একটু দেখে আসি প্রশ্নগুলো, একটু দেখে আসি। হ্যাঁ, প্রশ্নগুলোর কি অবস্থা এখান থেকে দেখেন। প্রশ্নগুলো একটু দেখলে বুঝতে পারবো যে যেমন সুশীল সমাজ বললাম না, সুশীল সমাজের একটা টিকা হিসেবে আসছে। বলতে কি বোঝেন, জাস্ট সংজ্ঞা বা টিকা। এনজিও এবং সুশীল সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করেন। আচ্ছা,
এটা অ্যাকচুয়ালি ইসলামী বিসিএস আসছে। এনজিও আর সুশীল সমাজের মধ্যে পার্থক্য কি, এগুলো আসলে পড়লেও পারবেন, না পড়লেও না পড়াইলেও পারবেন, কোনো সমস্যা নেই। ইপিজেড কিভাবে বাংলাদেশ শিল্পায়নে ভূমিকা রাখতেছে, চমৎকার কোয়েশ্চেন। ইপিজেড রিলেটেড 40তম বিসিএস টেকনিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে। বাংলাদেশ অর্থনৈতিক বেজা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ বেবজা, দুইটার মধ্যে পার্থক্য কি? তার মানে ওই যে প্রথম পাঁচটার মধ্যে শিল্পায়নের ক্ষেত্রে 5টি প্রতিবন্ধকতা, এটা থিওরিটিক্যাল কথাবার্তা, থিওরিটিক্যাল কথাবার্তা, ঠিক আছে। আচ্ছা, ইপিজেড ইপিজেড এই সব এটা এটার সাথে রিলেটেড, হ্যাঁ, এটার সাথে রিলেটেড। বাংলাদেশ শিল্পায়নের ক্ষেত্রে অন্তর আয়, আচ্ছা এইটা আবার এটার সাথে রিলেটেড, মানে ঘুরে ফিরেছে ওই আপনার টপিকে যা দেওয়া আছে ও সেগুলোই আসতেছে বারবার। বাংলাদেশ অর্থনৈতিক সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কি কি পদক্ষেপ গৃহীত হয়েছে, আচ্ছা যাই হোক, থিওরিটিক্যাল কথাবার্তা, তার মানে মোটামুটি থিওরিটিক্যাল কথাবার্তা গুলোই বেশি আর কি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপরে কি অবস্থা একটু দেখি। আচ্ছা, আর একটা কোশ্চেন আসছে, রপ্তানি প্রক্রিয়া এলাকা এক্সপোর্ট প্রমোশন জোন, ব্যাস এগুলো পড়বো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এক্সপোর্ট প্রমোশন জোনটা এখন সাধারণত আসে না, এটা 11তম বিসিএস এ আসছিল, তখন এটা ইম্পর্টেন্ট ছিল, এই জন্য তো এখন আমরা এইটা বেশি পড়বো, হ্যাঁ এটা বেশি পড়বো। তাহলে মোটামুটি কোশ্চেন সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি আমরা, তাই না? আচ্ছা হ্যাঁ, জিকে স্ট্রং মিনস ইজ এসে স্ট্রং, রাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ল্যাপটপ একটু সমস্যা হয়েছে, হ্যাঁ, এই জন্য এভাবে একটু পড়াইতে হচ্ছে, ঠিক আছে। আসেন, তা আগে আমরা হচ্ছে ইয়েতে চলে যাই, স্লাইডে চলে যাই, স্লাইডে কিছু পড়াই, স্লাইডে কিছু দাগাই, কিছু পড়াবো, তারপর আমি আমার মতো করে ইয়েতে পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে, আমার মতো করে একটু পড়াবো। আচ্ছা, তো ইপিজেড, আবার এই ইয়ে বাটনটা কাজ করতেছে না, বুঝতে পারতেছেন? তো একটু হচ্ছে কিবোর্ডের সমস্যা হয়েছে আমার ল্যাপটপের, কোনো সমস্যা নাই, আমরা ক্লাসটা ইনশাল্লাহ শেষ করতে পারবো। আচ্ছা, ইপিজেড এর মাস্ট ফার্স্ট হচ্ছে ফুল ফর্মটা পড়বেন, এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট, এক্সপোর্ট মানে হচ্ছে আপনি রপ্তানি করবেন, অর্থাৎ এইখানে আমি বলে দিই যে এইখানে যে প্রোডাক্ট গুলো উৎপন্ন হয় সেই প্রোডাক্ট গুলো সাধারণত দেশে ব্যবহৃত হয় না, এগুলো সব বিদেশে রপ্তানি হয়, ঠিক আছে, সব বিদেশে রপ্তানি হয়, এই জন্য এক্সপোর্ট বলা হয়। এবং আরো বিষয় হচ্ছে যে সাধারণত প্রথমে একটা টার্গেট ছিল যে এরকম, যে আপনার হচ্ছে এই হচ্ছে ইপিজেড, এখানেই আপনার হচ্ছে সবকিছু থাকবে, মানে এখান থেকেই ধরেন হচ্ছে আমরা সাধারণত হচ্ছে যে কোনো ট্রান্সপোর্ট যখন ইউজ করি তখন হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্টটা হচ্ছে সবচেয়ে চিপার এবং ইজিয়ার, তো আমরা এখনো ওয়াটারের উপর রিলেটেড আর কি। সো আমাদের যে কোনো কিছু ট্রান্সপোর্ট করতে গেলে আমাদেরকে চিটাগং পোর্ট ইউজ করতে হয়, তাই আমাদের ইপিজেড যেখানেই হোক না কেন, আপনার এই ইপিজেড এর অভ্যন্তরীণ সবকিছু প্রসেসিং শেষ করে জাস্ট ওইটা আপনাকে কি করতে হয়, চিটাগং পোর্টে নিয়ে যেতে হয়, হ্যাঁ, পোর্টে নিতে হয়, মানে এই মাঝখানে কোনো ফাংশন নাই, পোর্টে নিয়ে গিয়ে জাস্ট আপনি ইয়ে করবেন, লোডিং করবেন, ঠিক আছে, ভেহিকেলসে। সো বিষয়টা হচ্ছে যে এই ইপিজেড এ যে প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু দেশে আপনি ব্যবহার করতে পারছেন না। সো এই জন্য এটাকে বলা এক্সপোর্ট প্রসেসিং জোন, মানে আপনার যেখানে রপ্তানি করবেন আপনি সেই রপ্তানির সমগ্র কার্যক্রম সবকিছু ওই অঞ্চলের মধ্যে হয়ে সম্পূর্ণ হয়ে যাবে, সেই কনসেপ্ট থেকে এটা আপনার হচ্ছে ইয়ে করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তো রপ্তানি এখানে অনেক কিছু বলা হয়েছে, 1980 সালে সর্বপ্রথম ইপিজেড প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রণীত হয়, এই সালটা ইম্পর্টেন্ট। আমি আগে স্লাইডে আমার মতো স্লাইডটা একটু দেখাই দিই, তারপরে আমি আমার মতো করে পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপর পরবর্তীতে 1983 সালে চট্টগ্রামের পতেঙ্গায়, পতেঙ্গায় প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত করা হয়, বর্তমানে 10টি ইপিজেড রয়েছে, যার মধ্যে 8টি সরকারি, 2টি বেসরকারি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে সরকারি ইপিজেড গুলোর এখানে নাম দেওয়া আছে, ক্রমিক নাম্বার 1 থেকে 8 পর্যন্ত, চিটাগাং, ঢাকা, মোংলা কোথায় কোথায় আছে, হ্যাঁ সুন্দর করে এখানে দেওয়া আছে, আপনারা অবস্থানগুলো শিখতে পারেন, নামগুলো শিখতে পারেন, যাত্রার সাল শিখলে শিখতে পারেন, আয়তনটা লাগবে না, এইটাও এতটা লাগে না, প্রথম ইপিজেডটা যেটা সেটা একটু হয়তোবা লাগে, এটা একটু দেখে নিন, আচ্ছা, ঠিক আছে। আর উত্তরা এটা মাঝে মাঝে প্রিলিতে আসতো আর কি, যাই হোক, তো এইটা এটা দেখবেন। আর দুইটা হচ্ছে আপনার ইয়ে আছে, এটা হচ্ছে সরকারি তো, আর দুইটা হচ্ছে আপনার
বেসরকারি ইপিজেড রয়েছে, টোটালি একদম বেসরকারি ফান্ডের ইপিজেড, সেটা হচ্ছে রাঙ্গুনিয়া ইপিজেড, এটা চিটাগং এ, আর একটা হচ্ছে কোরিয়ান ইপিজেড, এটা হচ্ছে চিটাগং এ। তো আমার চিটাগং ডিসি অফিসে অ্যাটাচমেন্ট ছিল 2 মাসের। তো তখন আমরা এই কোরিয়ান ইপিজেডটা একদম ভিজিট করি, একটা ডে লং ভিজিট করি, ঠিক আছে। সো এইখানে গিয়ে আমরা দেখলাম যে ওইখানে সবকিছু আছে, হ্যাঁ। আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড বিষয়গুলো থেকে ওইখানে আমরা দেখলাম জুতা বানাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ওইখানে হচ্ছে গেঞ্জি বানাচ্ছে, শার্ট বানাচ্ছে, এভরিথিং ওইখানে আপনার ইয়ে হচ্ছে, হিউজ একটা এরিয়া। এবং মজার বিষয় হচ্ছে ওখানে অফিসার্স কম্পাউন্ড রয়েছে, ওইখানে আপনি গলফ খেলতে পারবেন, অর্থাৎ আপনার হচ্ছে গলফ খেলার জায়গা রয়েছে, তারপর সুইমিং করার জায়গা রয়েছে, সবকিছু আছে, সবকিছু আছে। তার মানে একটা ইপিজেড হচ্ছে কমপ্লিটলি একটা সিটি বলতে পারেন বা ভিলেজ বলতে পারেন, হ্যাঁ, গ্লোবাল ভিলেজ বলতে পারেন বা কম্পিটিটিভ সিটি বলতে পারেন, হ্যাঁ। সো ওইখানে আমাদের যখন আমরা গিয়েছিলাম তখন সম্ভবত ওইখানে যিনি সিইও তিনি ছিলেন হচ্ছে একজন রিটায়ার্ড আর্মি পার্সন, লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার মেজর, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল না, মেজর জেনারেল সামথিং, ঠিক আছে, মেজর জেনারেল, ওনার নামটা আমি ভুলে গেছি, হ্যাঁ। তো ওনাদের সাথে আমাদের একটা সেশন ছিল। সো তারপরে ওই সেশনটা শেষ হওয়ার পরে আমরা ফ্যাক্টরি, পুরো হোল ফ্যাক্টরিটি ভিজিট আমাদেরকে করাইছে, আমরা দেখেছিলাম, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে এইটা টোটালি একটা আপনার ভিলেজ বা সিটি। সো এইখানে যেটা হয়েছে যে এইটা আপনার চট্টগ্রামে, তো সম্ভবত এটা আনোয়ারাতে বা আনোয়ারার পাশে, আনোয়ারা, চট্টগ্রামে আনোয়ারা উপজেলায়। এখানে আছেন চিটাগাং এর কেউ আছেন? না নাই, বলেন দেখি একটু চ্যাট বক্সে বলেন তো কি আছেন কেউ চিটাগাং এর এই আনোয়ারা উপজেলায়। এবং মজার বিষয় হচ্ছে ওই আনোয়ারা উপজেলার আশেপাশে এখন যেটা হয়েছে, আচ্ছা দিতি আপনার বাড়ি ওইখানে, ফাইন, আরে দিতি তো তাহলে অনেক কিছু জানেন, রিভার সাইড, আচ্ছা। তো ওই আনোয়ারা উপজেলা ধরেন এই পিজেড, তো এর আশেপাশে হচ্ছে মানুষজন নতুন নতুন আপনার হচ্ছে বাসা বাড়ি করে এখানে জমি জমা কিনতেছে, তারপর হচ্ছে বাসা ভাড়া দিচ্ছে, তারপর হচ্ছে এই স্কুল কলেজ প্রতিষ্ঠা হচ্ছে, মানে কলেজ হয়নি এখনো, স্কুল হয়েছে এখানে, প্রাইমারি স্কুল সম্ভবত ও একটা বা দুইটা ছিল তখন, হ্যাঁ। আর তারপর রাস্তাঘাট ডেভেলপ হচ্ছে, এবং ওখানে এমন হয়েছে ওটাকে কেন্দ্র করে বাজার হয়েছে, যেহেতু এখানে একটা লোকাল ডেভেলপ করতেছে। সো বিষয়টা দাঁড়াচ্ছে যে একটা ইপিজেড কিন্তু একটা উপজেলা বা একটা জেলাকে কিন্তু চেঞ্জ করতে পারে। হ্যাঁ, উপজেলা তো ওইটা বললাম, চিটাগাং এর অনেক উপজেলা হচ্ছে বাংলাদেশের অনেক জেলার থেকে আপনার তাদের অবস্থান ভালো। যেমন ধরেন চিটাগাং এর সাতকানিয়াতে আমরা 7 দিন না 10 দিন ছিলাম, 7 দিন ছিলাম সম্ভবত, সাতকানিয়া, এটা হচ্ছে আপনার এটা একটা উপজেলা, ঠিক আছে। তো এইটা আপনার হচ্ছে ওই কক্সবাজারের দিকে যাইতে, কক্সবাজারের দিকে যাইতে আপনার 3 রাস্তার একটা মোড় আছে, একদিকে চলে গেলে বান্দরবন চলে যাবেন সোজা কক্সবাজার, আর একটা চিটাগাং থেকে যাচ্ছেন। তো ওই ওইখানে যে অবস্থা, এই সাতকানিয়ার যে আপনার হচ্ছে রাস্তাঘাট বা ওইখানে হোটেল আছে ওদের, হ্যাঁ, প্লাস হচ্ছে ওইখানে আপনার হচ্ছে মার্কেটও আছে। তো এইরকম মার্কেট, এরকম হোটেল, মানে আমার নওগাঁ জেলা, আমার বাড়ি তো নওগাঁ জেলা, নওগাঁ জেলাতে আগে ছিল না, এখন হয়েছে নওগাঁ জেলায় একটা বা দুইটা হয়েছে, কিন্তু আগে ছিল না। তার মানে চিটাগং এর একটা উপজেলার যে অবস্থা সেটা বাংলাদেশের অনেক জেলার থেকে ডেভেলপড, বুঝতে পারতেছেন। সো এইরকম একটা ইপিজেড পুরো একটা উপজেলাকে একদম চেঞ্জ করে ফেলতে পারে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে ইপিজেড। তাহলে ইপিজেড আমরা একটু দেখলাম, সরকারি বেসরকারি গুলো একটু স্টাডি করলাম। এখন এইখানে ইপিজেড এর সাফল্যের চিত্র কিছু বলা আছে, বুঝতে পারতেছেন। এগুলো হচ্ছে আপনারা একটু রিডিং পড়ে নিবেন। আমি আপনাদেরকে ডকুমেন্টেড কিছু জিনিস দেখাই, যেটা হচ্ছে মানে আমার কাছে ডকুমেন্ট হচ্ছে। ইপিজেড গুলা কার আন্ডারে একটু বলেন তো, কোন অফিসের আন্ডারে বলতে পারবেন? হ্যাঁ, কোন অফিসের আন্ডারে, বাংলাদেশের কোন অফিসের আন্ডারে বলেন দেখি ইপিজেড গুলো। হ্যাঁ, পিএম কার্যালয়ের আন্ডারে, রাইট, পিএম কার্যালয়ের আন্ডারে। তাহলে আমি সেই আহ, ওইখান থেকে আমার কিছু ডকুমেন্ট আমি কালেক্ট করেছি। তো সো ওই কালেক্টেড ডকুমেন্ট থেকে ওইটা প্রায় ইপিজেড এর উপরে, ইপিজেড এর যে আইনটা, এই আইনটা অলমোস্ট আপনার 69 পেজ, 69 পেজ। তো এত পেজ লাগবেও না, শেখানো সম্ভব না। আমি ওই 69 পেজ থেকে জাস্ট আমি ওদের মানে আপনার হচ্ছে 2 থেকে 3টা পেজ আমি নিচে জিস্ট করেছি, এবং এখানে আপনাদের আমরা 5 থেকে 6টা পয়েন্ট শিখবো, এলে আপনি ইপিজেড এ লাগাই দিতে পারবেন, বুঝতে পারতেছেন। হ্যাঁ, সো আসেন একটা আমরা পেজ নিয়ে নেই, কি বলেন? হুম,
আচ্ছা, তো ইপিজেড এর ফার্স্ট অফ অল হেড অফিসটা কোথায় বলতে পারবেন? ইপিজেড এর হেড অফিস, মনে রাখবেন হেড অফিস চিটাগং এ, চিটাগং। আচ্ছা, ইপিজেড এর হেড অফিস চিটাগং। আচ্ছা, আর মানে হেড অফিস বলতে বুঝায় আসলে ইপিজেড এর চালানোর জন্য দুইটা ইয়ে আছে, অথরিটি আছে। একটা হচ্ছে ইপিজেড অথরিটি বলা হয়, অথরিটি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলা হয় এক্সিকিউটিভ বোর্ড। দুইটা, এইটা মাথায় রাখবেন, এক্সিকিউটিভ বোর্ড, ঠিক আছে। তো একটা ইপিজেড এর অথরিটি আছে আর এক্সিকিউটিভ বোর্ড আছে। এই অথরিটির হেড অফিস হচ্ছে চিটাগং এ। আর এর বাহিরে অথরিটি তাদের কিছু সাব অফিস বিভিন্ন জায়গায় যদি মনে করে, তাহলে সে সেই জায়গায় সাব অফিস সেটেল করতে পারে বা অ্যাসাইন করতে পারে, ঠিক আছে। এইটা একটু মনে রাখবেন। এখন এই অথরিটি এবং এক্সিকিউটিভ যে বোর্ড বা ডিরেক্টর যেটাই বলে না কেন, এইটার একটু ফাংশন গুলো আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টেই চলে আসি হচ্ছে অথরিটিতে চলে আসি, ঠিক আছে। এই অথরিটি গুলো কি করে? অথরিটি গুলো কি করে? অথরিটি গুলো হচ্ছে সেটা এটা ইম্পর্টেন্ট, এই ইপিজেড এর এই এগুলো, এই পয়েন্ট গুলো হচ্ছে আপনারা জাস্ট একটু নিজের আমি ইংলিশে লিখি, কারণ ইংলিশে লেখা আছে, ডকুমেন্টটা আমার কাছে ইংলিশে লেখা আছে, হ্যাঁ। মানে আপনারা ওই যদি পান কোথাও, তাহলে ইংলিশে পাবেন। ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে অথরিটিটা। মানে কিভাবে কি স্টেপ নিলে হচ্ছে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। ওরা বলতেছে যে এরকম ভাবে, ওই ধারাটা এভাবে লেখা আছে, টু ফস্টার এন্ড জেনারেট ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ বাই এনকারেজিং এন্ড প্রমোটিং ফরেন ইনভেস্টমেন্ট ইন এ জোন। মানে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে এবং তারা ফরেন ইনভেস্টমেন্টটাকে নিয়ে আসার চেষ্টা করবে, মানে ফরেন ইনভেস্টমেন্টকে ইনকারেজ করবে, করে ইকোনমিক ডেভেলপমেন্ট করবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। এটা মনে রাখবেন, ফরেন ইনভেস্টমেন্ট, ক্লিয়ার। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে বলতেছে to encourage and foster the establishment and development of industries and commercial enterprise। তার মানে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। ইন্ডাস্ট্রি, এই ডেভেলপমেন্ট হওয়ার জন্য, ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়ার জন্য ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, প্লাস আপনার কমার্শিয়াল এন্টারপ্রাইজ, তারা কমার্শিয়াল এন্টারপ্রাইজ, আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি, কমার্শিয়াল এন্টারপ্রাইজ ডেভেলপ করতে হবে এই জোনগুলোতে, মানে ইপিজেড যেখানে প্রতিষ্ঠিত হবে সেইখানে। এবং যেটা করতে হবে যে এইটাতে অল ফ্যাসিলিটিস অ্যাসাইন করতে হবে, অল ফ্যাসিলিটিস অ্যাসাইন করে আপনার স্ট্রেংথেনিং করতে হবে হচ্ছে বাংলাদেশের ইকোনমিকে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই অথরিটি এই বিষয়গুলো দেখবে, অথরিটি এই বিষয়গুলো তারা হচ্ছে এর বদার করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তারা থার্ড যেটা ইস্যু, সেটা হচ্ছে প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট, প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট তৈরি করবে। অর্থাৎ একটা এমপ্লয়মেন্ট যাতে দক্ষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই জন্য প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট করবে। এবং হচ্ছে আপনার হচ্ছে যে লেবার থাকে এবং ম্যানেজার যারা থাকে, অর্থাৎ লেবার এবং ম্যানেজার, এই লেবার এবং ম্যানেজার এদের স্কিলটা আরো ডেভেলপ করার জন্য তারা চেষ্টা করবে, ঠিক আছে। এর ফলে তারা নতুন নতুন পলিসি তৈরি করবে বা যেভাবে হোক এই জিনিসগুলো ইয়ে করবে। তার মানে যত কার্যক্রম আছে, সব কার্যক্রমকে অথরিটির তিনটা মেইন কার্যক্রমে আমরা ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে বা ইন্ডাস্ট্রি অ্যাসাইন করতে হবে, কমার্শিয়াল এন্টারপ্রাইজ তৈরি করতে হবে এই জনগুলোতে, এবং তাদেরকে অল ফ্যাসিলিটিস দিতে হবে। এবং এর ফলে বাংলাদেশের ইকোনমিকে স্ট্রেংথফুল করার চেষ্টা করবে তারা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে প্রোডাক্টিভিটি অফ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের প্রোডাক্টিভিটি বাড়াবে, লেবার এবং ম্যানেজার যারা, তাদের স্কিল বাড়ানোর জন্য যে সকল পলিসি দরকার সেই পলিসিগুলো অথরিটি নিবে। তাহলে অথরিটি মোটামুটি আমরা বুঝতে পারলাম, তাই না। এখন এই অথরিটির কিছু হচ্ছে, এই যে এই পলিসিগুলো যে নিবে, তো এগুলো তো মানুষকেই পলিসি নিতে হবে। তাহলে এখন এই মানুষ কারা কারা? এই মানুষদেরকে নিয়ে আসলে বোর্ড অফ গভর্নর্স, বোর্ড অফ গভর্নর্স, বোর্ড অফ, এটা হচ্ছে আপনার অথরিটির বোর্ড অফ গভর্নর্স, এগুলো লিখবেন, ঠিক আছে। বোর্ড অফ গভর্নর্স আছে। তাহলে বোর্ড অফ গভর্নর্স এর মধ্যে কে কে আছে আমরা জাস্ট একটু বলি। বোর্ড অফ গভর্নর্স এর মধ্যে হচ্ছে আপনার যেমন হচ্ছে ইয়ে আছে, চেয়ারম্যান। ফার্স্ট হচ্ছে চেয়ারম্যান থাকবে। তার মানে এটা আপনারা দেখলেন যে ইপিজেড বা হচ্ছে চেয়ারম্যান,
ইপিজেড এর যে অথরিটি, সেই অথরিটির হেড হচ্ছে চেয়ারম্যান। এই চেয়ারম্যান সাধারণত পিএম হয়, প্রাইম মিনিস্টার হয়, অথবা প্রাইম মিনিস্টার যদি কাউকে চান তাহলে উনি কাউকে অ্যাসাইন করতে পারেন। তার মানে এরকম একজন অ্যাসাইন করা মানুষ থাকবে। 2 নাম্বার হচ্ছে আপনার কিছু কিছু মিনিস্টার থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, বুঝতে পারতেছেন? কিছু কিছু মিনিস্টার থাকবে। এই মিনিস্টার কি কি একটু বলি। মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিজ মানে শিল্পমন্ত্রী, তারপর হচ্ছে কমার্স, মানে আমি জাস্ট ফার্স্ট অ্যালফাবেট গুলো লিখি, বাণিজ্য মন্ত্রী, ঠিক আছে, ফিনান্স অর্থমন্ত্রী, হ্যাঁ, প্ল্যানিং পরিকল্পনা মন্ত্রী, তারপরে ফরেন অ্যাফেয়ার্স পররাষ্ট্রমন্ত্রী, এরপর হচ্ছে এনার্জি অ্যান্ড এনার্জি মানে শক্তি মানে ওই যে ইয়ে জ্বালানি ও খনিজ না শিল্প জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ওইটাকে শক্তি বলতেছে, হ্যাঁ। আর পোর্টস এন্ড শিপিং মানে পোর্টস এবং শিপিং, এই মিনিস্ট্রির মিনিস্টার গুলো থাকবে এর মধ্যে, এবং এই মিনিস্ট্রির সেক্রেটারি থাকবে, ঠিক আছে। তাহলে মিনিস্টার থাকবে, সেক্রেটারি থাকবে, চেয়ারম্যান থাকবে, এবং আরেকজন থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবং লাস্টে আরেকজন থাকবে যে এক্সিকিউটিভ অফ দা চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ বোর্ড, এটা একটু লিখে দিই। চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ বোর্ড, চেয়ারম্যান অফ দা, যখন বড় প্রশ্ন আসবে তখন এইভাবে লিখে দিবেন সবগুলো, চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ বোর্ড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনার বোর্ড অফ হচ্ছে আপনার গভর্নর্স, এই যে অথরিটি, ইপিজেড অথরিটি, সেটার বোর্ড অফ গভর্নর্স। এখন এই এক্সিকিউটিভ বোর্ডটা কি? এক্সিকিউটিভ বোর্ডটা হচ্ছে, বোর্ড অফ গভর্নর্স হচ্ছে আপনার হচ্ছে এই অথরিটির বোর্ড অফ গভর্নর্স, এরা হচ্ছে পলিসি মেকিং করবে, হ্যাঁ, আইন কানুন তৈরি করবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এই জিনিসগুলো তারা করবে। আর এর বাহিরে একটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি থাকবে বা এক্সিকিউটিভ বোর্ড থাকবে, তারা কি করবে, তারা, আচ্ছা একটু লিখে দিই, হ্যাঁ, এক্সিকিউটিভ বোর্ড থাকবে। হুম। তো এই বোর্ডের সাধারণত একজন চেয়ারম্যান আর হচ্ছে 3 জন সদস্য, তিনজন থ্রি তিনজন থ্রি থ্রি পার্সন, তার মানে এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান এবং 3 জন সদস্য, এরা শুধু হচ্ছে এক্সিকিউশন করবে। অর্থাৎ ওই যে পলিসি গুলো হচ্ছে আপনার বোর্ড অফ গভর্নর যেগুলো নিবে, এগুলো হচ্ছে ইয়ে করবে, জাস্ট বাস্তবায়ন করার চেষ্টা করবে, হ্যাঁ, বাস্তবায়ন করার চেষ্টা করবে। ক্লিয়ার? এটা মনে রাখবেন। এই এই এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানই হচ্ছে কিন্তু আবার পরবর্তীতে বোর্ড অফ গভর্নর্স এর মধ্যে সদস্য থাকেন জবাবদিহিতা করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এদেরও অনেক ফাংশন বলা আছে, জাস্ট বাংলায় লিখবেন একটু, এরা বাস্তবায়ন করবে, এই করবে, এই করবে, কিন্তু আপনার এই যে চেয়ারম্যান এবং 3 জন মেম্বার যে থাকবে, এই 3 জন মেম্বার কিন্তু আসলে গভর্নমেন্ট, এই 3 জন প্লাস একজন, 4 জন, টোটাল 4 জন, তো এই 4 জন টোটালি গভর্নমেন্ট সিলেক্ট করে দিবে যে কে কে থাকবে, কে কে থাকবে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আপনাদের ইপিজেড এর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের ফাংশন গুলো। এখন ইপিজেড এর আরো কিছু প্রকারভেদ, মানে কিছু কার্যক্রমের কিছু প্রকারভেদ আছে, যে এইখানে আমি যে ইন্ডাস্ট্রি গুলো দিব, যেখানে ইন্ডাস্ট্রি গুলো তো থাকবে, এই ইন্ডাস্ট্রি গুলো সাধারণত 3 ভাগে বিভক্ত করা হয়। আচ্ছা, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু ওই আইনে বলা আছে, ঠিক আছে, ওই আইনে বলা আছে, হ্যাঁ। তো এই ইন্ডাস্ট্রি গুলো 3 ধরনের। বলেন দেখি ইন্ডাস্ট্রি গুলো কয় ধরনের, বলেন দেখি। চেয়ারম্যান এটা গভর্নমেন্ট সিলেক্ট করে দেয় দিতি, হ্যাঁ, চেয়ারম্যান গভর্নমেন্ট সিলেক্ট করে দেয়। সাধারণত দেখবেন যে হয় কি, যে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারিকে দেখবেন যে চেয়ারম্যান বানাইছে, বা আপনার হচ্ছে শিল্প শক্তি, এই আপনার হচ্ছে প্ল্যানিং কমিশনের শিল্প শক্তি বিভাগ আছে, ওইখানকার সেক্রেটারিকে চেয়ারম্যান বানাই দিচ্ছে, বুঝতে পারতেছেন, গভর্নমেন্ট এটা ফিক্সড করে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তুষার গ্রিন রোডে বেবজার অফিস, ওই যে ইয়েস, জাস্ট ইয়ার পাশে, ল্যাব এইডের পাশে। আচ্ছা, তো এখানে আপনার 3 ধরনের, এই যে আমি যেগুলো এখন লিখে দিব এগুলো একদম সরাসরি পরীক্ষার খাতায় লিখে দিবেন। ইন্ডাস্ট্রি, যত ইন্ডাস্ট্রি হয় সব ইন্ডাস্ট্রি 3 ধরনের। এই ইন্ডাস্ট্রি গুলোকে বলা হয় টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ এ, টাইপ বি, টাইপ সি। আচ্ছা, আমি একটু আইনের কথা লিখি, আপনারা এই আইনের কথা লিখবেন। টাইপ এ লিখা আছে 100% ফরেন ওন্ড ইনক্লুডিং ইনভেস্টমেন্ট বাই বাংলাদেশি ন্যাশনালস অর্ডিনারিলি রেসিডেন্ট অ্যাব্রড, ঠিক আছে। তার মানে 100% ফরেন ওন্ড ইনক্লুডিং
ইনভেস্টমেন্ট বাই বাংলাদেশি ন্যাশনাল অর্ডিনারি রেসিডেন্ট। তার মানে এইটা একদম 100% হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট, মানে এখানে কোনো দেশি ইনভেস্টমেন্ট নাই, কিন্তু এটা বাংলাদেশি যারা যারা ফরেইনার, মানে বাংলাদেশি যারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আপনার হচ্ছে বসে আছে, তারা এর মধ্যে ইনক্লুডেড, মানে তাদেরকে আপনি নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি তো ভয়েস বললাম তাই না, আপনারা যখন ক্লাসটা আবার রিক্যাপ করবেন তখন এই ভয়েসটা শুনতে পারবেন, এটা আপনারা লিখে নেবেন। কারণ পুরো লেখাটা লিখতে গেলে আমি পড়া শেষ করতে পারবো না। টাইপ বি তে লেখা আছে জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টস between foreign and Bangladeshi entrepreneur residents in Bangladesh. জয়েন্ট ভেঞ্চার, এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, যৌথ উদ্যোগ, মানে দুইজনে। এখানে একদম সিঙ্গেল, হ্যাঁ এখানে একদম সিঙ্গেল। আর এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টস বিটুইন ফরেন অ্যান্ড বাংলাদেশ এন্টারপ্রেনার্স রেসিডেন্ট ইন বাংলাদেশ। তার মানে এইখানে ফরেন অ্যান্ড বাংলাদেশ এন্টারপ্রেনার্স, মানে ফরেন এন্টারপ্রেনার্স থাকবে, বাংলাদেশ এন্টারপ্রেনার্স থাকবে, কিন্তু এই বাংলাদেশিরা হবে বাংলাদেশে বসবাস করে। আর এইখানে কিন্তু ফরেন থাকবে, বাংলাদেশি থাকবে, এই বাংলাদেশি কিন্তু বিদেশে বসবাস করে। হ্যাঁ, দুইটা কিন্তু পার্থক্য আছে, বুঝতে পারতেছেন? এটা বিদেশে বসবাস করতেছে আর এই বাংলাদেশিরা বাংলাদেশে বসবাস করতেছে। আর সি হচ্ছে এইটা 100% বাংলাদেশি এন্টারপ্রেনার্স রেসিডেন্ট ইন বাংলাদেশ, এখানে টোটালি 100% বাংলাদেশিরা, এখানে নো ফরেনার থাকবে। হ্যাঁ, তা এই হচ্ছে তিনটা টাইপ। ক্লিয়ার? টাইপ নিয়ে কোনো কোনো সমস্যা বুঝতে পেরেছেন না বোঝেন নাই বলেন? বুঝছেন না বোঝেন নাই? আচ্ছা, আচ্ছা, কনক্লুশন করে দিব। আচ্ছা ঠিক আছে, পরে বলবো না মাহফুজ। আচ্ছা, হুম, এই অধিকারী বুঝছো, আর কেউ বোঝে নাই? এবং এই টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি এর যে প্রকারভেদ, হ্যাঁ এগুলো প্রকারভেদ করা হয় কেন আমি বলে দিই কিভাবে করা হয়। এর উপর ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি এক্সাইজ ডিউটি কার কত হবে। ঠিক আছে, এগুলো লিখে দিবেন যে এক্সাইজ ডিউটি কার কত হবে, মানে টাইপ এর এক ধরনের, টাইপ বির এক ধরনের, টাইপ সির এক ধরনের। তারপরে হচ্ছে আপনি যে র ম্যাটেরিয়ালস ইউজ করতেছেন, সেই র ম্যাটেরিয়ালস কোনটা বাংলাদেশ থেকে নিতে হবে, কোনটা বিদেশ থেকে নিতে হবে, এবং বিদেশ থেকে নিলে তার পার্সেন্টেজটা কত। তারপরে আপনি কোন কারেন্সিতে, কোন কারেন্সিতে আপনি কি করতেছেন, আপনি এই র ম্যাটেরিয়ালস গুলো যখন করবেন, ইয়ে করবেন, সেটা হচ্ছে আপনার পে করতে হবে। তারপরে 4 নাম্বার হচ্ছে আপনার ওই আপনি যখন এক্সপোর্ট করবেন, এই এক্সপোর্টটা শিপে করবেন না আপনার হচ্ছে এক্সপোর্টটা প্লেনে করবেন, এইটা হচ্ছে বলা থাকে। এবং আপনি ধরেন টাইপ সি তে তো আপনি এক্সপোর্ট করতে চাইলেও দেখবেন যে আপনি এই প্লেনে করতে পারবেন না, কারণ দেশীয় এন্টারপ্রেনার দেখবেন যে ওরা সবসময় শিপে ট্রান্সফার করে। তো এগুলো এই যে আপনার সবকিছুর ও আপনার টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি, তারপর ট্যাক্স কার কতটুকু হবে, ঠিক আছে, ট্যাক্স রিবেট কতটুকু হবে, ঠিক আছে, এগুলো সবকিছু আপনার হচ্ছে ডিপেন্ড করে কোন টাইপ, মানে এর উপর নির্ভর করে টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি আমি এগুলো ফিক্স করতেছি। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে আমরা ইপিজেড সম্পর্কে একটা ধারণা, আমি তাহলে একটু সামারি করি। ইপিজেড কাকে বলে আমরা পড়েছি, ইপিজেড এর ফুল ফর্মটা শিখবেন। 1980 সালে এটা তুই আইন প্রণয়ন করে 1983 সালে এস্টাবলিশ করা হয়। 8টা সরকারি, 2টা বেসরকারি এই ইপিজেড রয়েছে বাংলাদেশে। এরপরে ইপিজেড এর যে প্রশাসনিক কার্যক্রম বা প্রশাসনিক বডি, আমরা এক্সিকিউটিভ বডি এবং হচ্ছে আপনার বোর্ড গভর্নেন্স, এগুলো শিখলাম। তারপরে তাদের ফাংশনটা কি সেটা আমরা জানলাম। এরপর এই পিজেড এ যে সকল ইন্ডাস্ট্রি রয়েছে সেই সকল ইন্ডাস্ট্রিকে টোটাল কয়টা ভাগে ভাগ করা হয় সেটা আমরা শিখলাম। এবং ফাইনালি এই যে তিনটা টাইপ আছে, এই তিনটা টাইপের এর আসলে সিগনিফিকেন্স কি, বা কেন তিনটা টাইপে তাদেরকে ভাগ করা হয়েছে বা কিসের ভিত্তিতে, আপনার হচ্ছে এক্সাস আবগারি শুল্ক, মানে ওই যে আবগারি শুল্কের নাম ভুলে গেলাম, কি জানো এটার নাম, এই আবগারি শুল্কের নাম কি ইংলিশে, এই আমি লিখছি আমি ভুলে গেছি। সুদীপ্ত ইপিজেডবি এক্সাইজ ডিউটি, রাইট, এক্সাইজ ডিউটি আপনার হচ্ছে কার কত হবে, র ম্যাটেরিয়ালস আপনি কোন দেশ থেকে নিতে পারবেন, তারপর র ম্যাটেরিয়ালস এর উপর আপনার হচ্ছে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে। তারপর হচ্ছে আপনার কি লিখলাম, 3 নম্বরে কি লিখলাম দেখছেন, আমি নিজে বলে কারেন্সি, কারেন্সি কি কারেন্সিতে পে করতে হবে তাকে, সবকিছু। আহ কোনটা শিপে যাবে, কোনটা হচ্ছে আপনার আর হচ্ছে আপনার ইয়েতে যাবে, হচ্ছে প্লেনে যাবে,
এভরিথিং, কোনটা টাইম ডিউরেশন কতটুকু, সবকিছু আপনার এইখানে বলা আছে, এবং এটার উপর ভিত্তি করে টাইপ এ, টাইপ বি, টাইপ সি বলা আছে। তো যাই হোক, ইপিজেড সম্পর্কে আমার এখানে আরো অনেক কিছু আছে, বললাম না 69 পেজের একটা আইন এখানে বলা আছে, হ্যাঁ। সো এত আইন লাগবে না, মোটামুটি আমরা এতটুকু পড়লেই ইপিজেড টা শেষ হয়ে যায়, হ্যাঁ। সো এখন ইপিজেড যেহেতু শেষ, তা এইখানে আমরা আর কিছু একটু দাগাই, হ্যাঁ, দেখেন। আচ্ছা, তো আমি এখন একটু দেখা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। দেখেন, এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। আচ্ছা, তো আমরা জানলাম প্রধানমন্ত্রী কার্যালয়ের বাইরে আবার এর বোর্ড অফ ডিরেক্টর মিরেক্টর যা যা আছে সব শিখলাম, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, দেখেন আমরা কি বলেছিলাম, বেবজার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এটা শিখছি। আর মাননীয় প্রধানমন্ত্রী না চাইলে প্রধানমন্ত্রী যাকে অ্যাসাইন করে দিবেন সেই ব্যক্তি বেবজার চেয়ারম্যান হবেন, ঠিক আছে। বেবজার রূপকল্প হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা, এটা তো অবশ্যই। আপনারা ওই যে আমি তো একটা এক্সাম্পল দিলাম, কোরিয়ান ইপিজেড, হ্যাঁ। তো আপনারা এরকম এই সব কিছু এখানে লিখে নিয়ে আসবেন, আপনি একটু সার্চ দিবেন যে আপনার ওই চিটাগং এর এখন আমাদের তো জেলা তথ্য বাতায়নের সবকিছু পাওয়া যায়, আপনি দেখবেন চিটাগং এর আনোয়ারা উপজেলা সার্চ দিবেন, ওইখানে আপনার হচ্ছে শিক্ষার হার কিরকম, ওইখানে আপনার স্বাস্থ্যের হার কিরকম, মানে স্বাস্থ্য অর্থাৎ জন্মহার, মৃত্যু হার, বা শিশু মৃত্যু হার, বা মাতৃ মৃত্যু হার, বা সবকিছু এভরিথিং কিন্তু এখন আমাদের জেলা বাতায়নে পাওয়া যায়। আপনি ওইখানে আনোয়ারা উপজেলার একটা ডকুমেন্ট, আপনি জাস্ট একটা উপজেলা নিয়ে আপনি ডকুমেন্ট গুলা কালেক্ট করে আপনি কি করবেন, রিটেনে আপনি নোট আকারে দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? নাম্বার এভাবে বেশি পাবেন, এই বাংলা কথা লিখে মানে আপনি যা পাবেন আমিও তাই পাবো, কিন্তু ওই কথাগুলো যে ওই ডাটাগুলো যে দিবে তখন টিচার দেখবে যে না এ কিছু জানে, ঠিক আছে। সো আপনার মার্কস আল্লাহর রহমতে বেশি আসবে। আমার কথা বুঝতে পারতেছেন সবাই, না বোঝেন নাই? হুম। সুদীপ্ত পার্কি বিচ আছে ওখানে? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, পিজিএটি কি পিপিপি অ্যাপ্লিকেবল? পিপিপি অ্যাপ্লিকেবল এখানে ইপিজেড গুলাতে, ওই যে টাইপ এ, টাইপ বি, টাইপ সি যেটা, ওখানে শুধু রেসিডেন্সের কথা বলা হয়েছে, হ্যাঁ, মানে মানুষের কথা বলে। পিপিপি সাধারণত ওইখানে অ্যাপ্লিকেবল না, আমার জানা মতে নাই, হ্যাঁ, আমার জানা মতে নাই। মানে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট থাকে না। ইপিজেডটা হচ্ছে গভর্নমেন্ট আপনাকে জমি দিবে। দ্বিতীয় আপনাকে সবাইকে বলছি, ইপিজেড হচ্ছে গভর্নমেন্ট আপনাকে জমি দিবে, আপনাকে সব ফ্যাসিলিটি দিবে। আপনি ইনভেস্ট করবেন, আপনি গভর্নমেন্টকে একটা নির্দিষ্ট ট্যাক্স দিবেন, এর ফলে কি হচ্ছে, গভর্নমেন্টের যত এই যে বাংলাদেশের মানুষ যে যে ওখানে কাজ করতেছে সবার কিন্তু ফিনান্সিয়ালি ক্যাপাসিটি বাড়তেছে, তারা কিন্তু তাদের সন্তানদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে, সবকিছু এটার উপর আমরা রিপোর্টও তৈরি করেছিলাম, ঠিক আছে। সো আপনার এই মানে আপনি তো টাকা পাচ্ছেন, আপনার কিন্তু সোসাইটি ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আছে আনিম কোরিয়ান ইপিজেটে পিপিপি আছে। আচ্ছা, এটা প্রাইভেটে থাকতে পারে হয়তো, আমি জানি না আসলে। যে আমার জানা মতে পিপিপি তখন পর্যন্ত বা এখন পর্যন্ত নাই, এখন থাকলে আমি একটু ক্রস চেক করে নিব ভাই, হ্যাঁ। প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে তো অনেক সংস্থা আছে। আচ্ছা ঠিক আছে। আমি ভাই হ্যাঁ, আমি সিভিল ইঞ্জিনিয়ার ভাই, আমি হচ্ছে আহ, বাংলাদেশের যত বড় বড় প্রজেক্ট গুলো আছে সরকারি, এগুলো আমাদের ডিজাইন করতে হয়। তো আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজগুলো সেগুলো ডিজাইনে আছে আর কি। আর এর বাইরেও পার্সোনাল কাজ করি ডিজাইনের, আমার আল্লাহর রহমতে প্রফেশনাল লাইসেন্স আছে, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আপনাদের যদি কোনো কিছু দরকার হয় অ্যাটলিস্ট বাসাবাড়ির ডিজাইন, অবশ্যই প্রফেশনাল কোনো ডিজাইনারকে দিয়ে করাবেন, ঠিক আছে। আমি একটা ডিজাইনই করেছি হচ্ছে, মানে অনেক ডিজাইন করেছি মানে আমার একটা প্রজেক্টের ভ্যালুই হচ্ছে আপনার এখন একটা প্রজেক্ট আছে হচ্ছে চিটাগং এ, আপনার এটা হচ্ছে নাবিকদের জন্য একটা হোস্টেল হবে, অফিসার্স হোস্টেল প্লাস মেস, 400 কোটি টাকার প্রজেক্ট, মানে একটা বিল্ডিং এ 400 কোটি টাকা, বুঝতে পারছেন, হিউজ এরিয়া। সো যদি এগুলো প্রবলেম হয় আপনারা সমস্যা নেই, আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে।
না, এই যে বাইরের কোম্পানি এসে তাইলে প্রোডাক্ট ডাম্পিং করে দিবে। সুদীপ, তো এইটা আসলে ফিক্সড করা আছে, ওই যে টাইপ এ, টাইপ বি, টাইপ সি, তারপরে যে পলিসি যেগুলো এখানে বলা আছে যে আপনি এই রেটের নিচে রাখতে পারবেন না, এগুলো সবকিছু বলা আছে ভাই, বুঝছেন? ডাম্পিং করতে পারবে না, ডাম্পিং করতে পারবে না, অ্যান্টি ডাম্পিং করতে পারবে না, কিছু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জীবন, বেবজা আর বেজা, ঠিক আছে, আমরা দেখতেছি আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অধিকারী বলছে প্রজেক্ট পিপিপি আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে নিব পিপিপি আছে কিনা। এটা আসলে ম্যান্ডেটরি কোশ্চেন না, পিপিপি আছে কিনা। আচ্ছা, আমি তারপরে আপনাদের যেহেতু কোয়ারি করেছেন আমি জেনে নেব, এটা আমার জানা নেই আসলে, হ্যাঁ। মানে ইনফ্রাস্ট্রাকচার পিপিপি তে করতে পারে কিনা এটা আসলে আমি বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আসেন। তাহলে আমরা মোটামুটি ইপিজেড এখানে পড়লাম। আচ্ছা, এরপর হচ্ছে ইপিজেড বেবজা। আচ্ছা, একজন ইপিজেড অর্থাৎ আর বেবজা, ও বেজা আর বেজা, সরি, বেজা আর বেজা, এটা আছে তো, দাঁড়ান আমি ওই পেজ নিয়ে ইয়ে করি, দাঁড়ান এটা তো আছে, এই যে রাইট। এখানে একজন জিজ্ঞাসা করেছিলেন বেজা এবং বেবজার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। বেজা এবং বেবজার মধ্যে পার্থক্য কি, এই যে এখানে সুন্দর করে আপনাদের উত্তরণ স্লাইডে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে, স্লাইডে সাজানো আছে। বেজা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের লক্ষ্য ও বেজা বাংলাদেশ এক্সপোর্ট জোন, মানে আরে আমি ইয়ে করে ফেলি, উল্টাপাল্টা করে ফেলি। বেজা বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। আর দেখেন আমি একটু লিখে নিই তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, হ্যাঁ। আর বেবজা, এটা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, ঠিক আছে। আচ্ছা, এইখানে নাম থেকেই বুঝতে পারতেছি দুইটার পার্থক্যটা কি। ইকোনমিক জোন অথরিটি, যেমন এখন একটা হচ্ছে মিরের সরাই চিটাগং, তাই না, মিরের সরাই, ওইখানকার এসি ল্যান্ড ছিল আমাদের ছোট ভাই, এখন শিফট হয়ে গেছে, সো ইওনো হয়ে গেছে আর কি। তাহলে ইকোনমিক জোন অথরিটি, আর এখানে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। বিষয়টা হচ্ছে এটা এক্সপোর্ট, মানে এইখানে যে প্রোডাক্ট উৎপন্ন হবে সব বাইরে চলে যাবে, রপ্তানি হবে। আচ্ছা ঠিক আছে। এবং এইটার কিন্তু যে তিনটা টাইপ ছিল, কোন টাইপ কি হবে না হবে এগুলো বলা আছে। আচ্ছা, আর ইকোনমিক জোন অথরিটি হচ্ছে এইখানে যে সকল প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা বাংলাদেশ প্লাস ফরেন, মানে বাহিরের, বাংলাদেশ প্লাস বাহিরের দুইটা জায়গায় ইউজ হবে, তার মানে বাংলাদেশের মানুষও এটা সুবিধা পাবে, বাহিরের মানুষও এটা সুবিধা পাবে, বুঝা যাচ্ছে। আচ্ছা, আর বেবজাটা হচ্ছে আহ, একটু শর্টার ফর্মে, মানে লিমিটেড জায়গা বা লিমিটেড ইন্ডাস্ট্রি, এই রিলেটেড, কারণ আমরা তো সব প্রোডাক্ট এক্সপোর্ট করি না, তাই না। কিন্তু আমাদের মানুষ যখন ব্যবহার করবে তখন সেইটার ভলিউমটা ভেরি হাই, মানে অনেক বেশি ভলিউম হবে এবং ডাইভার্সিফিকেশনও বেশি। সো এই বিহেভিয়ারটা একটা লিমিটেড এরিয়ার মধ্যে লিমিটেড কিছু পণ্য আপনি প্রোডাক্ট করবেন। কারণ আপনি ধরেন হচ্ছে কোরিয়ার কাউকে আপনি এখানে বললে যে তুমি এখানে কোম্পানি করো, কোনো সমস্যা নাই, তাহলে ওই কোরিয়ান কোম্পানিটাকে তো আপনি ফোর্স করতে পারবেন না। কিন্তু এইখানে যদি আপনি দেশি একটা কোম্পানিকে বলেন যে তুমি এইটা এখানে ইনস্টল করো বা অ্যাসাইন করো, তাহলে সে কিন্তু আপনি জায়গা দিচ্ছেন, সে নামমাত্র একটা জায়গা, মোটামুটি একদম ফ্রি বলা যায়, সে জায়গাটা পাচ্ছে, সে সাধারণত ওইখানে কি করবে, সব ফ্যাসিলিটি পাচ্ছে, সো সে আপনার কথা শুনতে বাধ্য বা সে আপনার কথা শুনবে। তো বেসিক ডিফারেন্সটা হচ্ছে এইটা, এই যে এগুলো এখানে এখানে বলা আছে, এখানে বলা আছে, এটা দেখবেন। কিন্তু বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে বেবজা হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলো শুধু বাইরে রপ্তানি হবে সেগুলো যেখানে উৎপন্ন হবে বা ইয়ে হবে সেটা হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, এবং
এইটার সাইজটা তুলনামূলকভাবে কম, প্রোডাক্ট গুলো খুব কম। আর বেজা হচ্ছে যেখানে আপনার দেশি এবং বাহিরের বিশ্বের প্রত্যেকটা বাজারকে আমরা ক্যাপচার করব ইনশাল্লাহ। এবং এইখানে আপনার হচ্ছে প্রোডাক্টের ভ্যারাইটি তো বেশি, সবকিছু বেশি। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আর এরপরে যেগুলো যদি একটা লেখা আছে এটা মোটামুটি আপনারা ইয়ে করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, আর এখানে দেওয়া আছে, হ্যাঁ, দেখেন বেজা হচ্ছে পশ্চাৎপদ এবং অনগ্রসর এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের সুষম অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে চায়, রাইট? কারণটা হচ্ছে যে এইটা তো আমি দেশীয় বাজারটাকে ক্যাপচার করব, তার মানে আমার পুরো দেশটাই আমার। সো এইখানে মোটামুটি আমি দেশের যে কোনো জায়গায় রাখতে পারবো, কিন্তু আমার মেইন কনসেপ্ট হচ্ছে পশ্চাৎপদ এবং অনগ্রসর জাতিকে বা অনগ্রসর এলাকায় আমার অর্থনৈতিক অঞ্চল ইয়ে করে সুষম একটা অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে চাই, ঠিক আছে? এবং কেন আমি এই এরকম একটা অর্থনৈতিক অঞ্চল এস্টাবলিশ করলে সবার ডেভেলপ হবে, আমি কিন্তু একটু ওই যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা দিয়ে ব্যাখ্যা করেছি, ঠিক আছে? আর বেবজা হচ্ছে সুবিধাজনক স্থানে যেখান থেকে আপনার পোর্ট খুব কাছে, হ্যাঁ, পোর্ট খুব কাছে, পোর্ট কাছে প্লাস ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই ওয়েল অর্গানাইজড, যাতে আপনি ইজিলি সেখানে আপনি পোর্টের কাছাকাছি যেতে পারেন, বুঝা যাচ্ছে? তাহলে এইটা একটা ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আর এইটা একটু পড়ে নিন। তাহলে আমরা মোটামুটি ইপিজেড, বেজা, বেবজা এই জিনিসগুলো একটু শিখলাম, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আমাদের আর কি আছে এখানে? এরপর হচ্ছে এই যে আমরা বাহিরের কোম্পানিগুলোকে বলতেছি যে তোমরা আমাদের দেশে আসো, এসে আমরা জায়গা দিচ্ছি, সকল ফ্যাসিলিটি দিচ্ছি, তোমরা এখানে ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করো বা অ্যাসাইন করো, এবং আমরা এখান থেকে প্রোডাক্ট তোমরা নিয়ে যাও, কোনো সমস্যা নেই, বা আমাদের দেশের বাজারে সেল করতে পারবা, সবকিছু করতে পারবা। তাহলে এই কাজগুলো করার জন্য গভর্নমেন্টের একটা বডি আছে, বলতে পারবেন সেই বডিটার নাম কি? সুদীপ্ত ঠিক বলেছেন, রাইট, আরিফুল। বিডা, হুম, বিডা। এইটা নিয়ে টিকা আসে, হ্যাঁ, এটা নিয়ে টিকা আসে, বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এটার এখন অফিস হয়েছে ওই যে ইয়েতে, আপনার হচ্ছে শেরেবাংলা নগর, ঠিক আছে? শেরেবাংলা নগর আমাদেরই তৈরি করা, খুবই চমৎকার একটা অফিস হয়েছে, বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। এই বিডা নিয়ে টিকা আসে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন বিডা কি করে? বিডা হচ্ছে লিয়াজু মেনটেন করে ওয়ার্ল্ডের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, বিভিন্ন কান্ট্রির সাথে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আর কোম্পানির সাথে তারা লিয়াজু মেনটেন করে। তারা বলে যে আমাদের দেশ খুব ভালো, মানে তারা সোজা কথা আমাদের দেশের মুখপাত্র হিসেবে কাজ করে, ঠিক আছে? এখন বিডা বলবেন, ইলেবরেশনটা বলবেন, তারপরে এইটাও পিএমও, প্রাইম মিনিস্টার কার্যালয়ের অফিস, মানে প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্ডারে, ঠিক আছে? বিডার মহাপরিচালক হয়। এখান থেকে আপনারা হচ্ছে ক্যাডার সার্ভিসে কোনো কর্মকর্তা এখানে ডেপুটেশনে যেতে পারবেন। এছাড়া আপনার বিডাতে সহকারী পরিচালক হিসেবে রিক্রুটমেন্ট হয় গ্রেড 9-এর, ঠিক আছে? ওরা সর্বোচ্চ হচ্ছে গ্রেড 5 পর্যন্ত যেতে পারে। তো যাই হোক, এটা গেল বিডার অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো, কিন্তু ও বিডা যে বলতেছে যে তোমরা বাংলাদেশে আসো, হোয়াই বাংলাদেশ? হ্যাঁ, আপনার হচ্ছে টু দি পয়েন্টে কথা বলতে হবে, ঠিক আছে? টু দি পয়েন্ট, হয় বাংলাদেশ। এখানে দেখবেন যে অনেক বক্কর জক্কর কথাবার্তা আছে, ঠিক আছে? বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে, আমরা একটু দেখি এখানে কি আছে। ও আবার এই যে স্পেশাল ইকোনমিক জোন, আচ্ছা, বিডাতে যাওয়ার আগে এই যে স্পেশাল ইকোনমিক জোন, মানে আপনার এটা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল, যেটা এই যে যেটার হচ্ছে আপনার ইয়ে হচ্ছে বেজা, যেটার অথরিটি হচ্ছে বেজা। বেজা নিয়ে তো আমরা পড়লাম। তো এখানে অনুমোদন পেয়েছে 97টা, উৎপাদন আছে 9টা, উন্নয়ন কাজ চলমান 28টা। এগুলো একটু বলে নিবেন, ঠিক আছে? এই বেজার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ওয়ান স্টপ সার্ভিস, তারপর হচ্ছে ডুইং বিজনেস, আরো কিছু কোনো বৈশিষ্ট্য আছে, তাহলে একটু দেখে নিই। আমি বিটাটা একটু পড়াই, তারপরে এখানে একটু দেখি কই গেল এটা। এই ল্যাপটপটার কিবোর্ড কাজ না করায়, আচ্ছা, ই গভর্নেন্সে চলে আসি, তেমন তার মানে ওইরকম কিছু নাই, ঠিক আছে? তাহলে বিডাটা কোথায় গেল? বিডা, এটা ই গভর্নেন্স, ই গভর্নেন্স আমরা পড়বো। হুম, আচ্ছা, বিডাটা আছে কোথাও না কোথাও আছে, ঠিক আছে? আপনারা একটু দেখে নিবেন, হ্যাঁ। এভাবে যাওয়াটা একটু বিরক্তিকর লাগতেছে, আমি আপনাদেরকে
আমার স্লাইডটা দেখায় হোয়াই বাংলাদেশ, তাই না? এইখানে আছে, এই যে এইখানে আছে, হ্যাঁ। এই যে দেখেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে অনেক কিছু বলা আছে যে এটা কি কি করে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কি কি করে, তাহলে আমরা একটু দেখি এটা কি কি করে। আগে ইয়েটা দেখি, এই যে এইখানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে আপনার 2016 সালে একটা আইন পাশ করা হয়। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, হ্যাঁ। আমি জাস্ট আজানটা শেষ হলে আবার ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? জাস্ট 1 মিনিট একটা ব্রেক। আচ্ছা, আসেন বিডা। হুম তাহলে এটার প্রধানমন্ত্রী পালন করেন, কোনো সমস্যা নেই, এটা আপনারা জানেন। বিডার চেয়ারম্যান আর কি, ঠিক আছে। আর এমনি আপনার অ্যাডমিন লেভেল থেকে হচ্ছে সম্ভবত বিডার হচ্ছে মহাপরিচালক, বিডার কর্তৃপক্ষ তো মহাপরিচালক সম্ভবত, আর চেয়ারম্যান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। শিল্প করিডোর, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে শিল্প করিডোর স্থাপনের লক্ষ্যে কৌশলগত কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে বিডা। আচ্ছা, উত্তর পূর্ব অঞ্চলে শিল্প করিডোর স্থাপনের জন্য সম্ভবত ফিজিবিলিটি স্টাডি, আমরা যে কোনো প্রজেক্ট করার আগে ফিজিবিলিটি স্টাডি করে নেই যে এইটা আমাদের জন্য ফ্রুটফুল কিনা। যদি ফ্রুটফুল হয় তাহলে এটা আমরা বলি যে হ্যাঁ ইয়েস, তাহলে এই প্রস্তাবটা আমরা নিব। তাহলে দেখবেন যে দক্ষিণ পশ্চিমেরটা হচ্ছে ইয়েস হয়ে গেছে, হ্যাঁ। আর উত্তর পূর্বটা হচ্ছে আমাদেরকে ফিজিবিলিটি স্টাডি সম্ভাব্যতা যাচাই করা হবে, এখন হয় নাই। আচ্ছা, আমি আগে বিটাটা স্লাইডে যা দেওয়া আছে সেটা আগে একটু দেখাই, তারপরে আমি
হোয়াই বাংলাদেশ ওইটা আমি ডকুমেন্ট সহ দেখাবো, ডাটা সহ দেখাবো, ঠিক আছে। আচ্ছা, অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে 2018 সালের 5 ফেব্রুয়ারি আইন পাশ করা হয়। এই কথাগুলো লিখে দিন। প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা 25,000, প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এত, উদ্যোক্তা এত, কর্মসংস্থান এত। বিষয়টা হচ্ছে যে বিডাটা শুধুমাত্র ফরেন যে ইনভেস্টমেন্ট সেটাকেই সে অ্যাকসেপ্ট করতেছে না, দেশীয় ইনভেস্টমেন্টকে বা দেশীয় উদ্যোক্তাদেরকেও কিন্তু তারা হচ্ছে আপনার কি করতেছেন, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে সেবা দিয়ে যাচ্ছে, বা তাদেরকে হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট গুলো দিচ্ছে। এগুলো কিন্তু এখানে লিখা আছে ডাটাগুলো, ঠিক আছে। বর্তমানে 35টি প্রতিষ্ঠানের 154টা সেবা পর্যায়ক্রমে বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদানের লক্ষ্যে বিডার 16টি প্রতিষ্ঠানের সমাধান স্বাক্ষরিত হয়েছে। এগুলো একটু দেখেন। হুম। আচ্ছা, গেল কোথায় এরপর? আচ্ছা, শেষ, বিডা শেষ। এখন আসেন, আমি হোয়াই বিডা, আমার কাছে একটা ডকুমেন্ট আছে, এই বিডা দেখেন। এই দেখা যায়, এটা স্লাইডটা দেখা যায় না, যায় না? দেখলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখেন। ওগুলো তো সব বাংলা কথাবার্তা, সব জায়গায় মোটামুটি পাবেন, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ডকুমেন্টেড, এটা বাংলাদেশ সরকারের ডকুমেন্ট, এটা গভর্নমেন্ট ডকুমেন্ট, এটা ঠিক আছে। এটা আমি একটা কথাও বানাই লিখি নাই, এটা কোনো জার্নাল না, এটা একদম বাংলাদেশ গভর্নমেন্ট বলতেছে। বাংলাদেশ গ্রোয়িং র্যাপিডলি ওভার এ ডিকেড is on its way to becoming the next Asian tiger. Economic and political stability are driving its journey towards the future. Currently, the 41st largest economy. Currently, এটা এখন বাংলাদেশ will be 25th largest economy by the 2035. এটা আমি বলিনি, এটা সরকার বলছে। হুম। এবং সরকার 7টা জায়গাকে প্রাধান্য দিচ্ছে, বা 7টা জায়গাকে তার ফোকাস করে ক্লায়েন্টকে আকর্ষণ করতেছে। দেখেন, বলতেছে 7% অ্যাভারেজ জিডিপি গ্রোথ ইন লাস্ট 5 ইয়ার্স। এটা আমি বলি নাই, সরকার বলতেছে। 2227 পার ক্যাপিটা জিএনআই ইন ফিজিক্যাল ইয়ার 2020 to 21, ঠিক আছে। প্রায় প্রতিবেশীদের মোটামুটি যা আছে সবগুলোকে আমরা অতিক্রম করে যাচ্ছি আর কি, হ্যাঁ। তার মানে আমার জিডিপি 7%, এটা অনেক। এইটা 10%-এ নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, ডবল ফিগারে। তো 10%-এ চলে গেলে কিন্তু মানে হিউজ একটা অ্যাচিভমেন্ট হবে, যদিও সময় লাগবে। আমার পার ক্যাপিটা বাড়তেছে, এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে যে হচ্ছে আমার ইনকাম বাড়তেছে, আমি পুষ্টিকর খাবার পাচ্ছি, আমি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারতেছি, এভরিথিং আমার সবকিছু, বাসস্থান ডেভেলপমেন্ট, মানে ভালো বাসস্থানে থাকতে পারছি, সবকিছু ডিপেন্ড করতেছে। 25 বিলিয়ন রেমিটেন্স, 6% অফ জিডিপি, এত বিলিয়ন রেমিটেন্স আমার আসতেছে, হিউজ একটা রেমিটেন্স। 44 বিলিয়ন ফরেক্স রিজার্ভ, 8 to 9 months ইম্পোর্ট কাভারেজ, মানে আমি আমার যদি 8 থেকে 9 মাস যদি আমি কোনো ইনকাম নাও করি, তাহলে এই রেমিটেন্স দিয়ে আমি কি করতে পারবো? ক্রয় কার্য সম্পাদন করতে পারবো, যদিও এটা এখন একটু কমে গেছে, ঠিক আছে। আচ্ছা, 5.56% ইনফ্লেশন ইন ফিজিক্যাল, এটা আচ্ছা। স্টেবল সোভারজিন রেটিংস বাই মোডিস। মোডি হচ্ছে এইটা আহ, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, যারা কি করে জানেন? যারা হচ্ছে আপনার একটা দেশের ইকোনমি কতটা ভার্নারেবল এবং কতটা স্টেবল, এটা কিন্তু ওরা অ্যানালাইসিস করে ফিক্স করে। এই জন্য তারা মোডিস রেটিংসটা এখানে দিয়েছে, এবং মোডিস রেটিংসটা খুব ইম্পর্টেন্ট, এটাকেই মোটামুটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়, হ্যাঁ। 90% অফ বিজনেস এক্সপ্রেস হাই কনফিডেন্স ডিউরিং কোভিড-19। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমার মোটামুটি সবকিছু একটা স্টেবল পজিশনে, আমার জিডিপি ভালো, আমার জিএনআই ভালো, আমার রেমিটেন্স ভালো, আমার রিজার্ভ ভালো, আমার ইনফ্লেশন কম, আমার মুডির যে রেটিংস, সেই রেটিংস আমি স্টেবল কন্ডিশনে আছি, সবকিছু আমার ফেভারে। তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে জমি দিচ্ছি, জায়গা দিচ্ছি, সকল কিছু দিচ্ছি, তোমরা এখানে ইনভেস্ট করো। তাহলে এটা হচ্ছে বিডার মোটো, বুঝতে পারতেছেন? এটা লিখে দিবেন, 5-এ 5 পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে, বা 5-এ 4, 4.5 পাবেন। বুঝছেন না বোঝেন নাই বলেন? বুঝলেন? বুঝছেন? বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখেন।
25, আচ্ছা ইনফ্লেশন ও আব্দুর রহিম এটাও জানেন? আল্লাহ, মোদি বিমানে নামাই দিছে ভাই, আপনারা তো জানেন কেমনে ভাই বলেন তো? এই দেখি এরা তো সব জানে। ফাহিম আক্তার, জিডিপির প্রবৃত্তিটা বুঝাই দিন। আচ্ছা, অর্থনীতি দুইয়ে তো জিডিপি থাকার কথা। জিডিপি, আচ্ছা ঠিক আছে, একজন জিজ্ঞাসা করছে, আমি এবার বলে দিব না, বাট কারেন্ট স্ট্যাটাস সব ডাউন ভাই। আরে আরিফুল ভাই, রিটেল লিখতেছেন, ডাউন লিখলে হবে নাকি বলেন? আহ, এইটা, এই আজকে আমি এই যে ছবিটা দিলাম না, এইটা, এই ডকুমেন্টটা আজকে কালেক্ট করা, আপনাদের ক্লাস নিব দেখে আমি এই ডকুমেন্টটা আজকে কালেক্ট করছি। বুঝতে পারতেছেন? আমি যদি ওই আপনার অ্যাড্রেসটা ঠিকানা দিই, আপনি অ্যাড্রেসে গেলে এটা পাবেন। তার মানে যেহেতু সরকার এটা শো করতেছে, তাহলে আপনি তো কম, আপনি তো পিএসসি তে পরীক্ষা দিচ্ছেন, পিএসসি কার আন্ডারে? সরকারি তো পিএসসি চেয়ারম্যান টেয়ারম্যান সবাই নিয়োগ দিচ্ছে, তাই না? তাহলে আপনি পরীক্ষা দিচ্ছেন একটা সরকারি পরীক্ষা, আপনি এই ডাটাগুলো একটা সরকারি ডাটা, আর আপনি যদি বলেন যে এটা কম, তাহলে তো সমস্যা, বুঝছেন? আমি জাস্ট এমনি বললাম আর কি, আপনি সাল সহ দিয়ে দিবেন, ওখানে লেখা আছে, হ্যাঁ। যদি বিডা আসে, আমি বলি সত্যি, তো যদি বিডা আসে তাহলে এটা দিবেন, কারণ হচ্ছে এই ডকুমেন্টটা ইজ রিলেটেড টু বিটা। ঠিক আছে? আর আপনারা যখন অন্য অন্য কোনো জায়গায় আপনার জিডিপি টিডিপি যা দিবেন, সেগুলো আপনার অর্থনৈতিক সমীক্ষা থেকে লেটেস্ট যেটা আছে সেটা দিবেন। আমার কথা বুঝতে পারতেছেন? এটা আমি শুধুমাত্র বিটার জন্য পড়াচ্ছি, হ্যাঁ। এটা আবার এইটা কিন্তু আপনি সব জায়গায় দিবেন না, প্লিজ। হ্যাঁ। আমি বলতে বোঝা যাচ্ছে, এটা কিন্তু বিডার জন্য আমি পড়াচ্ছি। দিদি এত টাকা নিতে পারতেছেন না। হ্যাঁ, আমার কথা বুঝছেন সবাই ভাই? আমি এই ডকুমেন্টটা আমি লিখে দিছি শুধু বিডা, শুধু বিডার জন্য। বাকি যত ডকুমেন্ট আপনারা দিবেন বা ডাটা দিবেন, সব কিন্তু লেটেস্ট ডাটা দিবেন। আচ্ছা মোহাইমেন, হ্যাঁ আপডেট দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা বিডার কাছ থেকে কালেক্ট করা, বুঝা যাচ্ছে? আচ্ছা যাই হোক, আমি আমি লাস্টে একটা সামারি করে দিই। আমি এই ডকুমেন্টটা ইজ রিলেটেড টু বিডা, ঠিক আছে? এবং বিডার কাছ থেকে আজকে টুডে টুডে এই ইনফরমেশনটা দেখবেন যে মানে বিডার কাছ থেকে নেওয়া বা কোন একটা ভাবে আমি পাইছি, এবং এটা কিন্তু আপনি শুধু বিডাতে দিবেন। এই ডকুমেন্ট গুলো কিন্তু অন্য অন্য জায়গায় বা এই ডাটা গুলো কিন্তু অন্য অন্য জায়গায় দিবেন না। আপনি বলবেন যে আমি বিডার ওয়েবসাইট থেকে পাইছি, এভাবে বলে দিবেন পরীক্ষার হলে, যে সোর্স সোর্স লেখেন না, এভাবে লিখে দিবেন। বুঝতে পারতেছেন? আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। হুম, ক্লিয়ার? আচ্ছা, আমার কথায় কিন্তু কনফিউশন হওয়া যাবে না ভাই, হ্যাঁ। ঠিক আছে, আমার কথা কিন্তু কনফিউশন হওয়া যাবে না, যে বলবেন যে ভাইয়া বলছে এইটা, এটা না, আমি কিন্তু বলতেছি এটা আমি বিডাতে দেখাচ্ছি, ঠিক আছে? বিডার জন্য আমি এটা দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা এই যে মোটামুটি প্রথম পার্টটুকু শেষ করে ফেললাম। আচ্ছা, একজন জিজ্ঞাসা করতেছে জিডিপি, জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ আপনি একটা পেজ নেই, একটু জিডিপির প্রবৃদ্ধিটা ইয়ে করো, লেট, এই আপনার দেশ, এই দেশের মধ্যে আপনি যত প্রোডাক্ট উৎপন্ন করবেন, সেই উৎপন্ন প্রোডাক্টের একটা মান থাকে বা টাকা থাকে, হ্যাঁ, মান থাকে বা টাকা থাকে। ধরেন এখন 2023 সাল, 2023 সালে আপনি এইখানে যেই পণ্যটা আমাদের দেশে টোটাল সারা দেশের বাংলাদেশের টেরিটরিতে যে পণ্যটা উৎপন্ন হয়েছে, ধরেন 100 টাকা উৎপন্ন হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, এইটা আগামী অর্থ বছরে 2024-এ গিয়ে, তো প্রোডাকশন তো চলতেছেই, সেবা প্রোডাকশন মানে কিন্তু সেবা, ডাক্তার যে টাকা, যে সেবাটা দেয় আপনার সরকারি হাসপাতালে গেলে, সেটাও কিন্তু এই জিডিপির মধ্যে পড়বে। হুম, আচ্ছা, তো 2024 সালে যখন দেখবেন যে আপনার এই সমস্ত যে ভ্যালু গুলো উৎপন্ন হচ্ছে, সব মিলে প্রোডাকশন হচ্ছে 102 টাকা, তাহলে এই যে আপনার দেশের অভ্যন্তরে গত বছরের তুলনায় এই বছর যত টাকার বা যত ভ্যালু বা যত মূল্যমানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, 2 টাকা বাড়ছে, মানে 2% বেড়েছে,
তাহলে এটি হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির হার বা জিডিপি বৃদ্ধির হার। মানে আগের বছরের তুলনায় এই বছর কত টাকা বেড়ে গেছে আপনার ইনকাম, বা ইনকাম না, কত টাকা হচ্ছে আপনার ভ্যালু বেড়েছে টোটাল, সেটা হচ্ছে আপনার জিডিপি প্রবৃদ্ধির হার। আমার মনে হয় এক বাক্যে আমি এটা বললাম, আমার মনে হয় বুঝতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, 2015 সালে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এবছরের তুলনায় আগামী বছর কি হবে সেটা একটা তুলনা দিলাম। আচ্ছা যাক, এখন আমাদের মোটামুটি প্রথম যে পার্টটুকু, এগুলো মোটামুটি শিল্পায়নের প্রতিবন্ধকতাটা এগুলো একটু দেখে নেবেন। এখন আসেন, আমাদের সময় মোটামুটি 8টা বাজে, আর 1 ঘন্টা সময় আছে। এখন আইসিটি, মিডিয়ার ভূমিকা, তথ্য অধিকার, ই গভর্নেন্স, এই জিনিসগুলো এখন আমরা পড়বো, ক্লিয়ার? আচ্ছা, এখন প্রথমে একটু দাগায় দেই ই গভর্নেন্স। ই গভর্নেন্স কাকে বলে, এরপর আমি আমার মতো করে পড়াবো, এবং পুনরায় ওই আগের মতোই আমি কিছু গভর্নমেন্ট ডকুমেন্ট দিব, যেগুলো আপনি নোট করবেন, নোট করে সুন্দর করে ঢুকাই দিবেন, বুঝতে পারতেছেন? আমি ই গভর্নেন্স কিন্তু আগে মনে কিছু ধারণা দিয়েছিলাম আগের ক্লাসগুলোতে। সুশাসন প্রতিষ্ঠার আধুনিকতম উদ্যোগ হলো ই গভর্নেন্স। আচ্ছা, তার মানে সুশাসন প্রতিষ্ঠার আধুনিকতম উদ্যোগ হলো ই গভর্নেন্স। ই গভর্নেন্স হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবা সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে ই গভর্নেন্সের মূল কনসেপ্ট। ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করলে এটা বলবেন যে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবা সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়াটার নামই হচ্ছে ই গভর্নেন্স। আচ্ছা, ই গভর্নেন্স, আচ্ছা এই সরকারের অনেক স্টেপ আমি বলবো না, হ্যাঁ। ই গভর্নেন্স ব্যবস্থা একজন নাগরিক স্বল্প ব্যয়ে ঝামেলাবিহীন ভাবে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা 24 আওয়ার্স 7 ডেজ সরাসরি সরকারি সেবা পেতে পারে। আচ্ছা, আমি উদাহরণ দিব ভাই, এটা উদাহরণ দিব কেমনে 7 দিন 24 ঘন্টা পাচ্ছে, এর উদাহরণ আমি দিচ্ছি। এর ফলে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা আসে, দুর্নীতি হ্রাস পায়। হুম, এভাবেই মূলত সুশাসন নিশ্চিত হয়। এটা হচ্ছে ই গভর্নেন্স, ঠিক আছে? বর্তমানে বহুল ব্যবহৃত একটি প্রত্যয় হচ্ছে ই গভর্নেন্স। পৃথিবীর উন্নত অনুন্নত দেশ শেষে এগুলো অনেক কিছু বলা আছে। ইন্টারনেটটাকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে। এখানে সময়, অর্থ, শ্রম সবকিছুর সাশ্রয় হবে। এখানে একজন বিশেষজ্ঞ সংজ্ঞা লিখবেন, কোনো সমস্যা নেই, এগুলো দেওয়ার কথা দিবেন, বাস। এরপর আসেন আমরা ই গভর্নেন্স নিয়ে তাহলে একটু আলোচনা করি, তাই না? দেখেন কি বলছে, সাধারণত 3টি স্তর বা পর্যায়ে ই গভর্নেন্সের সেবা পাওয়া যায়। কেমনে কেমনে? সরকার ও সেবা গ্রহীতা ব্যক্তি, সরকার ও ব্যবসায় বাণিজ্য, সরকার থেকে সরকার। এগুলো আবার ইংলিশ নাম আছে, বুঝছেন? একটা হচ্ছে হচ্ছে সরকার থেকে সরকার, জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ঠিক আছে? জি টু বি, গভর্নমেন্ট টু বিজনেসম্যান, ঠিক আছে? আর জি টু সেবা গ্রহীতা, তো জি টু হচ্ছে, আর একটা কি জানো, এই তো ভুলে গেছি, দেখছেন? কি বলেন তো, এই বলেন না আপনারা, কনজিউমার, সুদীপ্ত। জি টু সি না জি টু পি, কনজিউমার পিপল, এই সি বা পি একটা হবে, বুঝছেন? এই যে দেখছেন, মনে পড়তেছে না, জি টু সি বা পি একটা দেখেন, হ্যাঁ। আচ্ছা, ও জি টু পি, সরি, প্রাইভেট, গভর্নমেন্ট টু প্রাইভেট, সি না। তার মানে 3টা, জি টু পি, গভর্নমেন্ট টু প্রাইভেট, গভর্নমেন্ট টু বিজনেসম্যান, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, 3টা। আমি এগুলো সব উদাহরণ দিতেছি, সব উদাহরণ দিতেছি। আচ্ছা, এখানে লিখছে ডিজিটাল সেন্টারমেন্টটা চালু হয়েছে, অনেক সমস্যা নেই। তাছাড়া সরকারি সকল কার্যালয়ের থেকে দ্রুত তথ্য পাওয়ার জন্য একজন করে তথ্য কর্মকর্তা আছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, থাকুক, ঠিক আছে? দ্রুত তথ্য পাওয়ার জন্য সরকারি কার্যালয়ের মৌখিক কিছু তথ্য ওয়েবসাইট আছে, আচ্ছা, তাও আছে। এই তথ্য কর্মকর্তা, তথ্য ওয়েবসাইট, এগুলো লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে, ই গভর্নেন্সের উদ্দেশ্য, সবাই জানে, দেশে সুশাসন প্রতিষ্ঠা করা, হ্যাঁ, সুশাসন প্রতিষ্ঠা করা। আচ্ছা, এগুলো লিখতে পারেন আপনারা। আমরা আগে স্লাইডটা দেখি।
হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে যে এখানে সব লিখছে, পরীক্ষার ফলাফল প্রকাশ, যেটা আপনারা এখন পিএসসি সব দেখতে পারেন, সরকারি ফর্ম ডাউনলোড, জন্ম মৃত্যু নিবন্ধীকরণ, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কাজ, ভিজিটি, ভিজিএফ কার্ড সংক্রান্ত, জীবন ধারণ সংক্রান্ত তথ্য, চাকরি সংক্রান্ত তথ্য, ভিসা প্রক্রিয়াকরণ, ফর্ম সংগ্রহ, ইমেইল, ইন্টারনেট ব্রাউজিং। এখন আমরা তো সব ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছি, বুঝছেন? আমরা ফেসবুক চালাইতে পেরে, ফেসবুক আর ইউটিউব চালাইতে পারে মনে করি যে আমরা অনেক কিছু করতে পারি, বুঝছেন? দুনিয়াটা মানে এত সহজ না। কম্পিউটার প্রশিক্ষণ, ভিডিও কনফারেন্স, মোবাইল ব্যাংকিং, ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ইংরেজি শিখন, ফটোকপি, স্ক্যানিং, ফটো তোলা, মানে যা আছে সব এর মধ্যে ঢুকাই দিচ্ছে। আচ্ছা দেন, আল্লাহ ভরসা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কিন্তু ফেসবুক আর ইউটিউব চালাইতে পারি মনে করি আমরা যে অনেক কিছু করে ফেলছি। ঠিক আছে, বিষয়টা কিন্তু এত সহজ না। হ্যাঁ, জি টু সি, গভর্নমেন্ট টু কনজিউমার, এটা দেখে নিন। গভর্নমেন্ট টু কনজিউমার না গভর্নমেন্ট হচ্ছে পাবলিক, একটু দেখে নিন এটা। আচ্ছা, তাহলে ই গভর্নেন্সের এই যে নিম্ন উদ্দেশ্য বিশদভাবে আলোচনা, কোনো সমস্যা নাই, এগুলো আপনারা থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো একটু দেখে নেন। এখন আসেন আমরা একটু আমাদের মতো করে পড়ি। ই গভর্নেন্সের এই গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে সরকার। দেখেন, সরকারি কার্যক্রম, সচেতন নাগরিকদের সহায়তা, সেবা সরবরাহ, আইসিটির প্রয়োগকেই ই সরকার বা ই গভর্নমেন্ট বলে। আপনি যে প্রয়োগ করতেছেন সেটাই হচ্ছে ই সরকার। আর এই যে সরকার যে পদ্ধতির মাধ্যমে করতেছে, এটা হচ্ছে গভর্নেন্স। মানে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় গভর্নেন্স, প্রসিডিউরটাকে বলা হয় গভর্নেন্স। আর এই যে অ্যাপ্লাই করতেছে, যে অ্যাপ্লাই করতেছে এই বডিটা হচ্ছে গভর্নমেন্ট। তার মানে এটা হচ্ছে একটা বডি যে অ্যাপ্লাই করতেছে, আর এই গভর্নেন্স হচ্ছে একটা প্রসিডিউর। হ্যাঁ, এভাবে লিখে দিবেন, একটা গভর্নমেন্ট, একটা বডি আর একটা প্রসিডিউর। বডি আর প্রসিডিউরের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে মোটামুটি অনেক কিছু আমরা স্লাইডে দেখলাম, এখন এখন আমি আমার মতো একটু পড়াই। ঠিক আছে, আচ্ছা। তাহলে প্রথমে কি করি? আচ্ছা, আমি কি এই যে ই নথি, ই ফাইল এগুলো পড়াইছিলাম? বলেন তো, ইজিপি এগুলো পড়াইছিলাম, বলছিলাম না বলি নাই? বলেছিলাম তাই না? তার মানে এই সবাই বলেন, বলছিলাম না বলি নাই? বলেছিলেন তাই না? আচ্ছা, ঠিক আছে। টপিকে টপিকে বলেছেন, তার মানে আপনারা ওই এগুলো ই গভর্নেন্স এর মধ্যে পড়বে। তাহলে আমি আর এটা না বলি। হ্যাঁ, এখন আসেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওই ওই ই নথি, ই ফাইল, ই নথি, ইজিপি এগুলো সব হচ্ছে আপনার এই ই গভর্নেন্স এর মধ্যে পড়বে। ঠিক আছে, তার মানে এগুলো আপনি আবার আগে আগে যেহেতু পড়াইছি, তাহলে কোনো সমস্যা নেই। এখন আসুন একটু আমি আমার মতো করে একটু পড়াই। ঠিক আছে, কিভাবে পড়াবো? আচ্ছা, মজার জিনিসটা পরে দেখাই, আগে আমি আমার কাছে যা আছে, আমার কাছে তিনটা জিনিস পড়াবো। তিনটার মধ্যে আমার কাছে লেখা আছে দুইটা, আর একটা স্লাইড, একটা বেশ পেজ, মানে পেজ বেশি, তো ওইটা আর আমি লিখি নাই। তো গভর্নমেন্টের এখন যতগুলো প্রজেক্ট আছে, ডিজিটাল বাংলাদেশ বলেন বা ই গভর্নেন্স বলেন, এই সবগুলো প্রজেক্ট গুলোর মধ্যে একটা বড় প্রজেক্ট হচ্ছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প। ঠিক আছে, এইটা থার্ড ফেজে আছে। তার মানে এর আগে দুইটা ফেজ হয়ে গেছে, এটা থার্ড ফেজে আছে। তাহলে আমি একটু নামটা লিখে দিই। এইটা ইংলিশেও আছে, এস্টাবলিশমেন্ট অফ কম্পিউটার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ল্যাব ইন এডুকেশনাল ইনস্টিটিউশন অল ওভার দ্য কান্ট্রি প্রজেক্ট, থার্ড অ্যামেন্ডমেন্ট, সংশোধনী। ঠিক আছে, লিখে দিই, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প। এটা হচ্ছে তৃতীয় সংশোধিত, তৃতীয় পর্যায়ে, সরি আমি ভুল বলছি, তৃতীয় সংশোধনী, মানে পর্যায় না, তৃতীয় সংশোধনী বা সংশোধিত। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গভর্নমেন্টের অনেক বড় একটা প্রজেক্ট, সেটা হচ্ছে ই গভর্নেন্স স্ট্যাবলিশ করার জন্য। ঠিক আছে, প্লাস ডিজিটাল বাংলাদেশের স্ট্যাবলিশ করার জন্য। এখানে আমি কিছু ডাটা লিখে দিই। হ্যাঁ,
এই প্রকল্পটা আপনার একনেকে অনুমোদন হয়। একনেকের নাম শুনছেন? একনেক একনেকে অনুমোদন হয় 23/12/2014 সালে, এবং এইটার প্রকল্পের মেয়াদ ছিল হচ্ছে জুন 2015, যদিও এখন 2023 সাল, অনেক আগের। কিন্তু এইটার কারণে কিন্তু র্যাডিক্যাল একটা চেঞ্জ হয়েছে সেপ্টেম্বর 2019 পর্যন্ত। এটা সম্পূর্ণ গভর্নমেন্ট ফান্ড, জিওবি ফান্ড, গভর্নমেন্ট ফান্ড টাকা দিবে এটা। এইটার প্রাক্কলিত ব্যয় হচ্ছে অলমোস্ট, ডিপিপি কস্ট হচ্ছে 397,775 কোটি টাকা। এত টাকা। আর প্রকল্প যে সারা দেশে হবে, তার মানে প্রকল্পের পরিচয়টা আমরা জানলাম। এখন এই প্রকল্পের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আমি ডাটাগুলো আপনাদেরকে পরে শেয়ার করছি। প্রকল্পের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আচ্ছা, প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য কি একটু বলি। সকল বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষায়িত কম্পিউটার ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে কম্পিউটারের শিক্ষার বিস্তার, কর্মসংস্থানের সুযোগ, চাকরির দক্ষতা এবং ভাষার দক্ষতা বৃদ্ধি ত্বরান্বিত করা। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য। তার মানে আমরা কি শিখলাম? শিখলাম হচ্ছে যে আপনার ভাষার, কারণ ভাষার বিস্তার করা। এই ভাষা এখন টোটাল কয়টা জানেন? 9টা ভাষায় ট্রেনিং দেওয়া হয়। আমি ভাষাগুলো পরে লিখে দিচ্ছি। 9টা ভাষায় ট্রেনিং দেওয়া হয়। এই এই ল্যাব যে স্থাপন করা হচ্ছে, 9টা ভাষার নাম লিখে ফেলবেন, বুঝতে পারতেছেন? আচ্ছা, আমি না ভাষাগুলোর নাম, আচ্ছা ভাষাগুলোর নাম লিখে দিই, বুঝতে পারতেছেন? দেখেন, ইংরেজি ভাষা, আচ্ছা, তারপর হচ্ছে আরবি ভাষা, আরবি ভাষা, প্লাস হচ্ছে চাইনিজ ভাষা, প্লাস জাপানিজ ভাষা, জাপানিজ ভাষা, কোরিয়ান ভাষা, কোরিয়ান ভাষা, ফ্রেঞ্চ ভাষা, হ্যাঁ ফ্রেঞ্চ, প্লাস রাশিয়ান, প্লাস জার্মান ও স্প্যানিশ, স্প্যানিশ, স্প্যানিশ। এই 9টা ভাষায় আপনার হচ্ছে ট্রেন আপ করা হয়, বুঝতে পারতেছেন? এই ডিজিটাল ল্যাব, যেটাকে আমরা পরবর্তীতে বলবো শেখ রাসেল ডিজিটাল ল্যাব। এই যে ডিজিটাল ল্যাব গুলো হচ্ছে, এটার নাম হচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ঠিক আছে? আচ্ছা, এবং এইটাই ভাষা শিক্ষার জন্য কিন্তু 20 দিনের একটা ট্রেনিং হয়, 20 দিনের একটা ট্রেনিংও করতে হয়েছে, বুঝতে পেরেছেন? 20 দিনের একটা ট্রেনিং হয়েছে। এবং মজার বিষয় কি জানেন? এই যে এগুলো কিন্তু বৈজ্ঞানিক তথ্য না, 1024 জনের মতো ট্রেনার কিন্তু ট্রেনিং করছে। বুঝতে পেরেছেন না বোঝেন নাই বলেন? হুম, ঠিক আছে, ট্রেনিং করেছে। এবং এখন যেটা করা হচ্ছে যে গভর্নমেন্ট একটা সফটওয়্যার অ্যাপস তৈরি করতেছে, যেখানে আপনার এই 9টা ভাষার সাথে বাংলা ভাষাও ইনক্লুডেড থাকবে আর কি। হ্যাঁ, বোঝা যাচ্ছে? যাতে খুব সহজে মানুষ ভাষাগুলো শিখতে পারে, কারণ ভাষাটা হচ্ছে অনেকটা বড় একটা ব্যারিয়ার। এটা যাতে এই ব্যারিয়ারটা না থাকে, এই জন্য গভর্নমেন্ট চেষ্টা করতেছে, বুঝছেন? তো এই ডাটাগুলো কিন্তু আপনারা ই গভর্নেন্স বলেন, ডিজিটাল বাংলাদেশ বলেন, ই গভর্নমেন্ট বলেন, সবকিছুতে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু আইসিটি ক্লাব স্টাবলিশড করা। আইসিটি ক্লাব, আইসিটি ক্লাব, আমরা ছোটবেলায় ডিবেট ক্লাব, ডিবেট ক্লাব নাম শুনছেন আপনারা? এখন তো শোনার কথা ডিবেট ক্লাব। ডিবেট ক্লাব কিন্তু এখন হয় না, কিন্তু আমাদের সময় কিন্তু ডিবেটিংটা খুব চমৎকার একটা ডিবেটিং। এটা মানে খুব জাঁকজমক ভাবে আমরা ইয়ে করতাম, বুঝতে পেরেছেন? তাই না? ডিবেট ইয়ে করছেন? আমরা কিন্তু ডিবেট ক্লাব করতাম। তো এখন কিন্তু সেটা আইসিটি ক্লাব হচ্ছে। আইসিটি ক্লাব হচ্ছে, ঠিক আছে? হুম, আইসিটি ক্লাব হচ্ছে, তাই না? সো বিভিন্ন জায়গায় ডিবেট ক্লাব প্রতিষ্ঠা করে, এটা হচ্ছে তার লক্ষ্য উদ্দেশ্য। হ্যাঁ, আচ্ছা, এরপর 3 নাম্বার হচ্ছে আপনার জেএসসি, পিএসসি যত এক্সাম আছে সবগুলোতে হচ্ছে আপনার মাল্টিমিডিয়া শিক্ষার ব্যবস্থা করা, ঠিক আছে? মাল্টিমিডিয়া শিক্ষার ব্যবস্থা করা, প্রেজেন্টেশনের এর মাল্টিমিডিয়া মানে প্রেজেন্টেশন দিবেন, বা আপনার হচ্ছে পাওয়ার পয়েন্টে আপনি জাস্ট স্লাইডে পড়াশোনা করবেন, মাল্টিমিডিয়ার ব্যবহার নিশ্চিত করা, ঠিক আছে? এরপর ফ্রিল্যান্সিং এর উপরে কিন্তু
বিভিন্ন ফ্রিল্যান্সিং এর উপরে কিন্তু কোর্স করানো হয়, ফ্রিল্যান্সিং এর উপরে কিন্তু কোর্স করানো হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আচ্ছা, এইখানে কিন্তু টোটাল সারা দেশে 65টা ভাষা ল্যাব। যদিও আমাদের রিসোর্সের অবস্থা ভালো না, বিশেষ কারণটা হচ্ছে এখন আমরা যেহেতু সরকারি চাকরি করি, আপনারা সরকারি পরীক্ষা দিচ্ছেন, আমাদের হয় কি আগে যে কোনো একটা প্রজেক্টের আগে ফিজিবিলিটি স্টাডি করতে হয়, তারপরে প্রজেক্টটা ফিজিবল কিনা তারপর ডিসিশন নিতে হয়। কিন্তু আমাদের হয় কি আগে হচ্ছে প্রজেক্ট নিয়ে তারপর সেটাকে ফিজিবল বানাইতে হয়, মানে বুঝতে পারতেছেন? তো এইটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে অনেক কথা বলা যায় না। So, এখন এইগুলোর ফাংশন কতটুকু মানে অ্যাপ্লিকেবল বা কতটুকু হচ্ছে, তো এইটাতে আমরা না যাই। এখন গভর্নমেন্ট স্টেপ নিছে, তার মানে আসলে এখন বলতে হবে যে এগুলো ভালো, বুঝা যাচ্ছে? তো আমার মনে হয় আপনারা ওভার ম্যাচিউরড, সো আলটিমেটলি আপনাদের আর কিছু না বললে আপনারা আমার মনে হয় বুঝতে পারবেন, ঠিক আছে? সো আচ্ছা, তো এখন এই যে ডিজিটাল ল্যাব, এটা তো ভাষা ল্যাব, এটা মাল্টিমিডিয়া। এই মাল্টিমিডিয়ার জন্য আপনার কি করতে হচ্ছে? একটা ডিজিটাল ল্যাব, কারণ আপনার তো মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দিতে গেলে তো আপনি যেখানে সেখানে দিতে পারবেন না, একটা ডিজিটাল ল্যাব লাগবে, তাই না? তো বলতে পারবেন বাংলাদেশ গভর্নমেন্ট এখন পর্যন্ত কতগুলা ডিজিটাল ল্যাব স্থাপন করেছে? বলতে পারবেন সবাই? না পারবেন না, বলেন দেখি। হ্যাঁ, তাসনিম ঠিক বলেছেন, গভর্নমেন্টের সব ভালো, গভর্নমেন্ট ইজ অলওয়েজ রাইট। ভাষা কি চালু হয়েছে নাকি? হবে না, চালু হয়েছে। ফাহিম আক্তার 1024 জন ভাষা ইয়েও নিছে। ঠিক কি হলো? 1024 জন। এ, কি হইলো আবার এখানে? দুঃখিত, ভাইয়ার সম্ভবত নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আপনারা একটু ওয়েট করেন, ভাইয়া খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবে। এখন শুনতে পাচ্ছেন? আর কই যে গেল স্লাই, মানে হঠাৎ করে ওই যে বললাম না একটু জি ল্যাপটপের ভাইয়া, সমস্যা। সবকিছু ক্লিয়ার আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ভাইয়া। আচ্ছা, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে গভর্নমেন্ট কতগুলো হচ্ছে এখন আমাদের ডিজিটাল ল্যাব স্থাপন করেছে আপনারা জানেন? বলতে পারবেন? একটু ডাটাটা লেখেন দেখি সবাই। এই সুদীপ, তো আপনি জানলেন কেমনে ভাই? দেখি সবাই জানে, আরে বাবা। সেদিন পেপারে দেখছে। আচ্ছা, ঠিক আছে।
আসেন আমরা এখন লিখে, সবাই একটু রেসপন্স করেন। এই 3-4 জন রেসপন্স করতেছে, এটা সুদীপ্ত, আনিম, এই এরাই দেখি, তারপরে অধিকারী, একটু রেসপন্স করেন প্লিজ, রেসপন্স করেন। সেদিন পেপারে দেখলেন? আচ্ছা আমি লিখে দিই, আমি হচ্ছে লেটেস্টটা লিখে দিই আপনাদের, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লেটেস্টটা হচ্ছে সারা বাংলাদেশে 4001 জন প্লাস, সারা বাংলাদেশে 4001টা, মানে বিশেষায়িত কম্পিউটার ডিজিটাল ল্যাব। এইটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠান লিখবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর সমমানের শিক্ষা মানে মাদ্রাসা, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে 160টা প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক হচ্ছে আপনার বিদ্যালয়। এর বাহিরে 15টা আছে, বলতে পারবেন এই 15টা কোথায়? বলেন তো এই 15টা কোথায়? এই সব মিলে কত? 4176টা। এটা আমার কথা না, গভর্নমেন্টের ডাটা। হানিম, কোথায় বলেন এই 15টা কোথায়? ভোকেশনালে? আচ্ছা দিদি বলছে ভোকেশনালে, ফাইন, তারপরে আর 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 বলেন বলেন, আরে বলেন না, এই একজন দুজন বললে হবে, সবাই বলেন। আপনাদের জন্য এত কষ্ট করে ডাটা কালেক্ট করি, আর আপনারা যদি এরকম আমাদের সাথে এরকম করেন তাহলে হবে বলেন? পড়ালেখার তো, হ্যাঁ, আব্দুর রহিম জানি না ভাই, বলেন। আর আর না জানলে নাই, বলেন নাই মাদ্রাসায়, সুদীপ তো ওই মাদ্রাসায় হচ্ছে ওই যে 4001টার মধ্যেই পড়ে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমমান, সমমান, সমমান বলতে মাদ্রাসায় চলে আসবে। আচ্ছা এই 15টা হচ্ছে সৌদি আরবে, সৌদি আরবে। বিশ্বাস হয়? 4001, 160 আর 15, এইটা আপনি বাংলাদেশ সরকারের কাছে মানে কোনো যদি সোর্স থাকে খোঁজ নিয়ে দেখেন যে আমার ডাটা একদম কারেক্ট ডাটা, ঠিক আছে। এইটা হচ্ছে সৌদি আরবে, কিন্তু 15টা আমাদের না এম্বাসিতে না, সৌদি আরবে আমাদের কিছু স্কুল আছে, সেই স্কুলগুলোতে এটা ইয়ে করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই 15টা, এখন আপনি আমারে বলেন যে সবাই লিখবে 4001, কারণ যে সকল টিচাররা খাতা দেখবে তারা তো জানে জিনিসগুলো, তাই না? তাই মোটামুটি 4160টা না, এই হিসাব করলে 4161টা হয়, ঠিক আছে। তো 4160টা লিখলে আপনি তাহলে ভুল লিখছেন, এটা জানেন। আর এই 15টার ব্যাপারে যে লিখবে, যে টিচার খাতা দেখবে, সে ডেফিনেটলি যখন এই 15টা দেখতেছে যে সৌদি আরবে লেখা, তার মানে ছেলেটা অবশ্যই ডাটাটা আসলে রিয়েল ডাটা জানে, তাই না? তো তার প্রতি স্যারের বা একটা ইয়ে সফট করার কাজ করবে না বলেন তো? কারণ সৌদিতে আমাদের অনেক বাঙালি আছে এই জন্য। 4176টা, তাহলে এইভাবে ডাটাগুলো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, হুম, তাহলে আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের অবস্থা জানলাম মোটামুটি। দিতি, গুগল তো আপনার পারফেক্ট ইনফরমেশন দেখাবে না দিতি, বুঝতে পেরেছেন? আপনি চোখ বন্ধ করে, হ্যাঁ এই যে দিতি সহ সবাইকে বলতেছি, আপনারা চোখ বন্ধ করে এই 15টা বলতে পারেন, কারণ আপনারা আমার সাথে যোগাযোগ করেন যে ভাই কই পাইছেন, আমি আপনাদেরকে একদম ডকুমেন্ট দেখাবো, ক্লিয়ার? চোখ বন্ধ করে বলতে পারবেন, ঠিক আছে। না না, গুগল গুগল এটা ঠিক দেখাবে না। হ্যাঁ গুগলে যে ইনপুট দেওয়া হয়েছে তার বেসিসে সে ডাটা দেখাবে, রিয়েল ডাটা সে দেখাবে না। গুগল সার্চ, রাইট। সো আলটিমেটলি একদম চোখ বন্ধ করে লিখতে পারেন। আচ্ছা এখন এইটার আবার কিছু ভাগ আছে, যদি আরো ভাগ করে দিতে চান আপনারা দিতে পারেন। 2015-16, আমি একটু লিখে দিই সেটা কত, একটু জাস্ট বলে দিই। 15-16 সালে হচ্ছে আপনার আর মোটামুটি 2001টা ল্যাব ছিল। এরপর হচ্ছে 16-17, যদি ইয়ার ওয়াইজ জানতে চান তাহলে 800টা। তারপর হচ্ছে 17-18 সালে হচ্ছে আপনার প্রায় 1100টা ল্যাব হয়েছে। আচ্ছা তার এই 17-18তেই সৌদি আরবে, এই 17-18তেই সৌদি আরবে 15টা ল্যাব হয়েছে, ঠিক আছে। এই 17-18তে, বুঝা যাচ্ছে? আচ্ছা, যদি সৌদি আরবে আপনাদের কেউ থাকে আপনারা খোঁজ নিয়ে দেখেন। 18-19-এ 100টা, এই মোটামুটি টোটাল আপনার হচ্ছে আপনার 4167, 176টা যে ল্যাব, তার হচ্ছে সিগনিফিকেন্স। এখন এই ল্যাবের যে ভূমিকা, এই ভূমিকাগুলো আসলে ওই ডকুমেন্টটা বলা আছে। আমি একটু বলে দিই। টেকসই ও মানব মানব সম্পদ, মানব সম্পন্ন কর্মক্ষেত্র সৃষ্টি, টেকসই এবং মানব সম্পন্ন, মানব সম্পন্ন
এবং টেকসই সাস্টেনেবল। কেন? কারণটা হচ্ছে যে আপনি যদি এফিশিয়েন্ট অফিসার তৈরি করতে পারেন, এফিশিয়েন্ট ম্যান পাওয়ার তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই মানুষকে দিয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, যেই মানুষটাকে আমরা ভোকেশনালি ধরেন একটা ইলেকট্রিশিয়ানের কাজ শিখাই, তাকে যদি আমি প্রোগ্রাম শিখাই, ধরেন কম্পিউটার বা সফটওয়্যার বানানো শিখাইতে পারতাম, তাহলে কিন্তু ওই মানুষটাই আমাকে যে টাকাটা দিত তার অনেক বেশি টাকা দিত। এই জন্য দেখবেন যে ইন্ডিয়া কিন্তু তাদের একটা ইয়ে আছে, তারা সিইও তৈরি করে ওয়ার্ল্ডের বিভিন্ন বেস্ট বেস্ট যে আপনার হচ্ছে প্রতিষ্ঠান আছে, সেগুলো সিইও কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান। তার মানে এক ইন্ডিয়ানই দেখবে যে আপনার মতো 10 জন বা 15 জনের স্যালারি কিন্তু তারা নিয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে মানব সম্পদ, মানে মানুষকে সম্পদে কনভার্ট করা বা টেকসই মানব সম্পদ হচ্ছে ইউজের একটা সুফল। হ্যাঁ, এইটার জন্য আপনার শেখ রাসেল ল্যাব হচ্ছে কাজ করে যাচ্ছে। তারপর হচ্ছে 2, দক্ষ জনশক্তি গড়ে তোলা, ওই যে একই এর মধ্যে পড়ে যাবে। 3 নাম্বার হচ্ছে আপনার আইসিটি। আইসিটি হচ্ছে সম্প্রসারণ করা, মানে আমরা যাতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির সাথে রিলেশন বেশি বেশি ডেভেলপ হয়, এই জন্য একটা কাজ করে যাচ্ছে এটা। তারপর হচ্ছে দারিদ্রতা দূরীকরণ। দারিদ্রতা দূরীকরণ কারণটা হচ্ছে, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই। আমি হচ্ছে যখন হচ্ছে কোথায় গেলাম, চন্দনাইশ গেলাম, চন্দনাইশ, চিটাগাং চন্দনাইশ। হ্যাঁ, তো ওইখানে একটা ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছিল, বুঝতে পেরেছেন? ওই ভদ্রলোক বলতেছিল যে তাদের ওইখানে এত ক্ষুধা ছিল, তারা এত অনাহারে থাকতো যে তারা হচ্ছে ধরেন একটা রুটি আর একটা পাউরুটি খেয়ে দুপুরবেলা পার করে দিত। মানে এক বেলার খাবার দিয়ে 2 বেলা পার করতো, বা আপনার হচ্ছে রুটি পাউরুটি খেয়ে আপনার দুপুর পার করে দিত। খুব কষ্টে থাকতো। ফাইনালি এইরকম একটা ট্রেনিং হচ্ছে, আপনার এই যে ডিজিটাল ল্যাব ছিল না তখন, তখন তারা হচ্ছে ওইখানে আইটি বেস একটা ফার্ম ছিল বা একটা দোকান ছিল, সেখানে একটা ট্রেনিং করে সে কিন্তু খুব বস ছিল দেখে কিন্তু সে নিজেই কিছুদিন চেষ্টা করে নিজেই কিন্তু পরবর্তীতে সে একটা মাস্টার, একটা ট্রেনার হয়ে যায়। এবং পরবর্তীতে সে এবং তার মিসেস দুইজনে খুব এক্সপার্ট লেভেলে চলে যায়, এবং পরে তারাই কিন্তু একটা মোটামুটি আইটি ফার্ম টাইপের একটা ফার্ম ওইখানে দিয়েছিল, যেখানে কিন্তু পরবর্তীতে অনেক অনেক ছেলে মেয়ে এসে কিন্তু সেখানে আপনার হচ্ছে তারা ট্রেনিং নিয়েছিল। এবং তার সাথে দেখা হয়েছিল হচ্ছে চন্দনাইশ উপজেলার ইউনোর অফিসে। কারণ ইউনোর ফান্ডিং কিছু ছিল, মানে ইউনো তাকে হেল্প করেছিল, এবং পরে ডিসি অফিসে সে আসছিল। সো বিষয়টা হচ্ছে যে অর্থাৎ দারিদ্রতা দেখেন, সে কিন্তু জাস্ট একটু টেকনোলজি পেয়েই কিন্তু সে নিজেকে জাস্ট ইয়ে করে চেঞ্জ করে ফেলছে, দারিদ্রতাটা সে কিন্তু হ্রাস করে ফেলছে। তো এটা একটা এক্সাম্পল। আচ্ছা, এরপর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এটা নিয়ে আপনারা অনেকেই জানেন, এটা নিয়ে আর না বলি। আর সবচেয়ে আমাদের বড় ব্যাপার হচ্ছে বাধা হচ্ছে হচ্ছে ভাষা। তো বিদেশি ভাষা শেখায় আমরা এই ভাষা ব্যারিয়ারটা দূর করতে চাই। ক্লিয়ার? ঠিক আছে, ভাষা ব্যারিয়ারটা দূর করতে চাই। তাহলে এই 6টা ছিল হচ্ছে আপনার ডকুমেন্টেশনে লিখা শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা। ঠিক আছে। আচ্ছা, আরো যদি আপনার স্পেসিফাইড জানতে চান যে আপনার এই 4176টা কোথায় কোথায় আছে, সেই ডাটাটাও আমার কাছে আছে। সেটা আপনারা চাইলে আমি দিতে পারি, না চাইলে দরকার নাই, কোনো সমস্যা নেই। তো সারা দেশে ক্লাসরুমের সংখ্যা কত, সবকিছু কত, এটা সব ওই ডকুমেন্টে বলা আছে। এটা গভর্নমেন্ট ডকুমেন্ট। হ্যাঁ, আচ্ছা এখন আমি আরো দু একটা ডকুমেন্ট, দু একটা ইনফরমেশন লিখে দিই। দক্ষতা বিকাশে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কিছু ভূমিকা রয়েছিল। তো তারা যেটা করেছে, এই শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আইসিটি রিলেটেড বিষয়গুলোতে প্রায় 8703 জন শিক্ষক হচ্ছে আপনার হচ্ছে ট্রেনিং নিয়েছিল আইসিটি। এভাবে লিখে দিবেন আইসিটি বিষয় ইয়েতে। তারপর হচ্ছে প্রোগ্রামিং প্রতিযোগিতা। প্রোগ্রামিং প্রোগ্রামিং প্রতিযোগিতায় মোটামুটি 200টা ল্যাবে হয়েছিল মোটামুটি প্রোগ্রামিং প্রতিযোগিতা। এইখানে আপনার 12,000 শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, প্রোগ্রামিং এ। তাহলে এইভাবে স্পেসিফাইড লিখে দিবেন 1, 2, 3 নাম্বার হচ্ছে ই নথি। ই নথি এটা কিন্তু পড়াইছিলাম, কিন্তু 1,000 কর্মচারী এবং কর্মকর্তাকে ই নথি ট্রেনিং দেওয়া হয় এই শেখ রাসেল ডিজিটাল ল্যাবে। 4 নাম্বার হচ্ছে 500 জন কর্মকর্তা এবং কর্মচারীকে, এটা 1,000 জন ই নথি আর 500 জন হচ্ছে ওয়েব পোর্টাল, ওয়েব পোর্টালের ট্রেনিং দেওয়া হয় 500 জনকে। এরপর হচ্ছে নারীর ক্ষমতায়নের একটা প্রজেক্ট আছে, এটা আমি একটু পরে পড়াবো। এই নারীর ক্ষমতায়নের একটা প্রজেক্ট হচ্ছে শি পাওয়ার বলা হয় এটাকে। এই শি পাওয়ার, এই যে এইটা লিখবেন, আমি এটা পড়াবো একটু পরে। শি পাওয়ার, এইখানে প্রায় হচ্ছে আপনার 10,500 জন 10,500 জন নারীকে এখানে আপনার কি করা হয়, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট। এইটার আওতায় প্রায় 13,000 তরুণ তরুণীকে আপনার কি করা হয়, ট্রেন আপ করা হয়। এমএস ডিজিটাল লিটারেসি, লিটারেসি এটার জন্য হচ্ছে আপনার প্রায় 50,200 জনকে আপনার হচ্ছে ট্রেন আপ করা হয়। এমএস অফিস, লিস্ট এমএস অফিস প্রায় আপনার এখানে 10,200 জনকে আপনার ট্রেন আপ করা হয়।
আচ্ছা, বেসিক কম্পিউটার কোর্স কিছু আছে, কম্পিউটার কিভাবে চালায়, কম্পিউটার কিভাবে বন্ধ করে, এইটা প্রায় 33,245 জনকে আপনার হচ্ছে মোটামুটি এইখানে আপনার ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, আর ন্যাশনাল পর্যায়ে কিছু হচ্ছে আপনার প্রোগ্রামের একটা ইয়ে ছিল, সেখানে 1,047 জন পার্টিসিপেন্টকে অংশগ্রহণ করানো হয়। তাহলে এগুলো হচ্ছে সব শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সফলতা। এবং আপনাকে যখনই বলবে যে ডিজিটাল বাংলাদেশ বলো, তখন বলবেন যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করছে, তারপরে এগুলো ঢুকাই দিবেন, বুঝতে পারতেছেন। আপনাকে যদি বলে ই গভর্নেন্স বলো, তাহলে বলবেন যে এই ই গভর্নেন্স মানে কি, আপনার হচ্ছে টোটালি ইলেকট্রনিক ডিপেন্ডেন্ট বিষয়গুলো, মানে ইলেকট্রিক অর্থাৎ ইন্টারনেট নির্ভর। এখন ইন্টারনেট নির্ভরের জন্য কি করতে হবে, আপনার হচ্ছে এই কম্পিউটার জানতে হবে। কম্পিউটার জানার জন্য কি করতে হবে, এই যে ডিজিটাল ল্যাবে যাইতে হবে, তারপরে এগুলো ঢুকাই দিবেন, বুঝতে পারতেছেন। মানে যেভাবেই হোক আপনি এই ডাটাগুলো এখানে ইনকর্পোরেট করবেন, ক্লিয়ার। আচ্ছা, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের বিকল্প নাম আমি জানি না আসলে ভাই। আচ্ছা, যাই হোক, তো এইখানে মোটামুটি আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব নিয়ে অনেক কিছু শিখলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে এইখানে সরকারের তো কিছু আরো কিছু উদ্দেশ্য থাকে, ফিনান্সিয়াল উদ্দেশ্য, তাই না। তো এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে একটা ভালো ট্রেন আপ করার পরে, হয়ে গেল হয় না কেন, সবাইকে একটা ভালো ট্রেন আপ করার পরে সরকার যেটা করবে, সরকারের একটা প্ল্যান ছিল 2021 সাল, যেটা করোনার কারণে ভেস্তে যায়। প্রায় $5 বিলিয়ন, $5 বিলিয়ন আপনার আইটি খাত থেকে রপ্তানি করবে, ঠিক আছে। অর্থাৎ আপনি ম্যান পাওয়ার রপ্তানি করতে পারেন, এমন হইতে পারে যে আপনি একটা প্রোগ্রাম রপ্তানি করতে পারেন, হ্যাঁ, একটা প্রোগ্রাম রপ্তানি করতে পারেন। এমন হইতে পারে আপনি একটা অ্যাপস বানাইলেন, সেই অ্যাপসটা রপ্তানি করতে পারেন। এমন হইতে পারে যে আপনি হচ্ছে একটা গেমস, যেমন ধরেন অ্যাংরি বার্ড, এটা তো কোনো না কোনো দেশ বানাইছে, তাই না। তারপরে আপনার ক্যান্ডি ক্রাশ খেলেন, তাই না, ক্যান্ডি ক্রাশ খেলেন, তো এটা তো কোনো না কোনো দেশ বানাইছে। তো এরকম গেমস, এরকম সফটওয়্যার, এরকম অ্যাপস বাংলাদেশ সরকার এগুলো জাস্ট বানায় এগুলো হচ্ছে রপ্তানি করবে। এটা হচ্ছে $5 বিলিয়ন মোটামুটি একটা টার্গেট ছিল, যেটা এখনো হয় নাই, হ্যাঁ। এবং মোটামুটি $2 বিলিয়ন, $2 বিলিয়ন দক্ষ মানব সম্পদ, এত দক্ষ মানব সম্পদ গড়ে তোলার একটা প্ল্যান ছিল সরকারের, ঠিক আছে, মানব সম্পদ। এগুলো সব ডাটা দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমাদের এই যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব নিয়ে এতক্ষণ যে বক্কর জক্কর আলোচনা করলাম, আপনারা কি বুঝছেন না বোঝেন নাই বলেন তো। বুঝলে একটু চ্যাট বক্সে বলেন যে বুঝছি, আমি পরবর্তীতে পরবর্তী টপিকে চলে যাব, হ্যাঁ। তার মানে ডাটা, আপনি যে কোনো এই ডাটাগুলো একদম সব রিয়েল ডাটা, ডকুমেন্টেড ডাটা, এগুলো নিয়ে কোনো সন্দেহ থাকার কিছু নাই। আপনি যে কোনো জায়গায়, আপনি বাংলা সেকেন্ড পেপার রচনাতে, তারপরে বাংলাদেশ বিষয়াবলিতে, যে কোনো জায়গায় আপনি এই ডাটাগুলো ইনকর্পোরেট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ওই যে নারীর ক্ষমতায়ন। হুম, এইটা ডিজিটাল বাংলাদেশের একটা স্মার্ট বাংলাদেশে এই ডাটাটা পাইছিলাম। বাহ, সুদীপ্ত ভাই, আপনি তো অনেক কিছু জানেন ভাই, আলহামদুলিল্লাহ। পড়েন, ভালোভাবে পড়েন, আপনারা সবাই পড়েন। আচ্ছা, এরপর আমি এখন যেটা পড়াবো, এইটা নারীর ক্ষমতায়নে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ভাই, অবশ্যই। সবার জন্য দোয়া থাকবে, আপনারা দোয়া করেন। নারীর ক্ষমতায়নে ইউজ করতে পারবেন, ডিজিটাল বাংলাদেশে ইউজ করতে পারবেন, সুশাসনে ইউজ করতে পারবেন, ই গভর্নেন্স ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প, গভর্নমেন্টের একটা প্রকল্পই আছে। চিন্তা করছেন গভর্নমেন্ট নারীদেরকে কত প্রাধান্য দেয়। প্রযুক্তি লিখে দেই, প্রযুক্তির সহায়তায় নারীর, আচ্ছা একটু ভালো করে লিখি, হ্যাঁ, ক্ষমতায়ন প্রকল্প, এইটা। আর ইংলিশে বলে দেই, সি পাওয়ার প্রজেক্ট। বিষয়টা হচ্ছে সি পাওয়ার প্রজেক্ট, এই নামগুলো লিখে দিবেন, হ্যাঁ। আর তারপরে বলা আছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অফ উইমেন থ্রু আইসিটি, বিষয়টা এরকম, সি পাওয়ার প্রজেক্ট, তারপরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফর উইমেন থ্রু আইসিটি। আচ্ছা, এই প্রজেক্টের মেয়াদটা সাধারণত ছিল হচ্ছে 2017 থেকে 19, তো এটা বেড়েছে, টাইমটা বেড়েছে। এইটার প্রাক্কলিত ব্যয় ছিল 81.894 কোটি, এত কোটি টাকা। এটা সম্পূর্ণ জিওভি,
আর এইটা কতটুকু এরিয়া জুড়ে এটা ছিল বলেন তো, মানে এটার বিস্তৃতি কতটুকু এলাকায় ছিল বলতে পারবেন? বলেন দেখি, এই বলেন না। আচ্ছা পারবো না, পুরো বাংলাদেশ তুষার। তুষার বলছে পুরো বাংলাদেশ, থ্যাংক ইউ ভাই। আব্দুর রহিম পারবো না, ঠিক আছে, আচ্ছা কোনো সমস্যা নাই। এইটা ছিল 21টা জেলা। এটা 21টা জেলা, এটা সারা বাংলাদেশ না, এইটা 21টা জেলায়, ঠিক আছে। আচ্ছা, তো এইটার কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, প্রত্যেকটা প্রজেক্টেরই কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে। হুম। আচ্ছা, তো লক্ষ্য উদ্দেশ্যগুলো আমি একটু বলে দিই, লিখতে পারবো না। সেটা হচ্ছে চারটা, সাধারণত চারটা লক্ষ্য উদ্দেশ্য ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আইসিটির মাধ্যমে নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্পর্কে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি, ঠিক আছে। দুই, আইসিটি ইকোসিস্টেমে নারীদের অংশগ্রহণ। তিন হচ্ছে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করা। চার হচ্ছে আইসিটির মাধ্যমে নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, লক্ষ্য গেল, এবার লক্ষ্যমাত্রা, ওটা তো বাংলা কথা। এবার হচ্ছে ডকুমেন্টেড কিছু কথাবার্তা আর কি, লক্ষ্যমাত্রা, হ্যাঁ। আচ্ছা, তো এই প্রকল্পের আওতায় প্রথমে যে লক্ষ্যটা ছিল সেটা অলমোস্ট 10,500 জন নারীকে, স্পেসিফাইড একদম 10,500 জন নারীকে আইসিটির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করার একটা টার্গেট ছিল, এবং এই টার্গেটটা ছিল তিনটা ক্যাটাগরি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু সব আপনার হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ই গভর্নেন্স এর সাথে জড়িত, ঠিক আছে। আচ্ছা, তো একটা হচ্ছে ফ্রিল্যান্সিং টু ইন্টারপ্রেনার, ফ্রিল্যান্সিং টু ইন্টারপ্রেনার, ফ্রিল্যান্সিং। আচ্ছা, আচ্ছা বাজে কয়টা? 8:36, ব্রেক দিব না, একবার 9টার সময় শেষ করে দিব, ঠিক আছে, ব্রেক দিব না। ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার, ঠিক আছে। এইটা দিয়ে আপনার 4,000 নারীকে টার্গেট করা হয়েছিল, ক্লিয়ার। এরপরে হচ্ছে আইটি সার্ভিস প্রোভাইডার, আইটি সার্ভিস প্রোভাইডার, এটা দিয়ে 4,000, হ্যাঁ। মানে ফ্রিল্যান্সার হিসেবে আপনি 4,000 করবেন, মানে তারা নিজে নিজে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবে। দুই নাম্বার হচ্ছে আইটি সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার আইটি সার্ভিস, মানে ধরেন আপনি এই যে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করতে গেলে আপনার কম্পিউটার নিয়ে বসে থাকে যেমন ছেলেরা, ঠিক এইভাবে মেয়েরা থাকবে, আইটি সার্ভিস প্রোভাইডার, আইটি সার্ভিস করবে আপনাকে, প্রোভাইড করবে আর কি, এরকম 4,000। আর তিন নাম্বারটা হচ্ছে উইমেন কল সেন্টার এজেন্ট, উইমেন কল, আরে দ্বিতীয় তো কি জানে কল সেন্টারের কাজ শিখেছিল, ফাইন, এই তো উইমেন কল সেন্টার এজেন্ট, এটাতে 2500, বুঝতে পেরেছেন। এই হচ্ছে 10,500, তাহলে এগুলো একটু লিখে দিবেন। আচ্ছা, 21 জেলা, 21 জেলার নাম আমার কাছে আছে, 21 জেলার নাম লাগবে না, 21 জেলার দরকার নাই। আচ্ছা, আর হচ্ছে এইটা কয় ট্রেনিং যে লেভেলটা ছিল, এই লেভেলটা কিন্তু সাধারণত এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা হোল ডিউরেশন ছিল 8 মাস 12 দিন, তিনটা পার্টে, মানে তিনটে স্টেপে স্টেপে ট্রেনিং করানো হয়েছে, ঠিক আছে। যেমন প্রথম লেভেলটা হচ্ছে, এগুলো লিখবেন, প্রথম লেভেল হচ্ছে 3 মাস প্রশিক্ষণ, দ্বিতীয় লেভেল হচ্ছে, ও, প্রথম লেভেলে 3 মাস প্রশিক্ষণ, 2 মাস ইন্টার্নশিপ, ঠিক আছে। দ্বিতীয় লেভেলে 1 মাস প্রশিক্ষণ, 2 মাস ইন্টার্নশিপ, হ্যাঁ। আর তৃতীয় লেভেলে 12 দিন, তাহলে দেখেন 12 দিন, তাহলে 3, 2, 5, 6, 6, 2, 8, 8 মাস 12 দিন হলো, ঠিক আছে, 8 মাস 12 দিন এইভাবে। তাহলে মোটামুটি এগুলো শিখবেন, ঠিক আছে। তাহলে নারীর ক্ষমতায়নে এখানে আরো অনেক কিছু লেখা আছে, আপনারা এটা এটা লিখে সার্চ দিন গুগলে, ঠিক আছে। যে সি হচ্ছে আপনার এই যে নামটা লিখে দিলাম, সেটা হচ্ছে আপনার শি পাওয়ার প্রজেক্ট, এটা লিখে সার্চ দিবেন, দেখবেন যে পেপারে অনেক ডকুমেন্ট টকুমেন্ট আসবে, এগুলো না ক্ষমতায়নে লিখে দিবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আরেকটা পার্ট পড়ে ফেললাম, থার্ড পার্ট, লাস্ট ওয়ান পার্ট, যেটা হচ্ছে এইটা সম্পর্কে ম্যাক্সিমাম মানুষেরই জানা নাই। তো এই লাস্ট পার্টটা আমি একটু সবার শেষে দেখাবো, তার আগে আমি আমার বাকি লাস্টে কিছু ওই যে ইয়ে দেখাবো, ওই যে আপনার হচ্ছে সুশীল সমাজ আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটা আবার এখানে দিছে কেন? এটা তো আসলে, এটা যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এগুলো তো পড়ছেন, পড়েন নাই? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি, সুশীল সমাজ কি পড়ছেন না ভাই? এটা তো পড়ার কথা, পড়ছে আবার দিয়েছে, হ্যাঁ।
আচ্ছা আমার দিয়েছে এখানে মানে পার্থক্য দেওয়া আছে, এখানে মানে পার্থক্য রাজনৈতিক দল আমি চাপ সৃষ্টি করি। এটা পড়ানো হয়েছে তো, তাই না? পড়ানো হয়েছে না? হ্যাঁ, এগুলো দিয়ে দিছে, এগুলো আপনি তারা, এগুলো আমি পড়াইলাম না, আমি আমার ওই ডকুমেন্টের জিনিস পড়াই, কি বলেন? হ্যাঁ, এইগুলো পড়ানো হয়েছে, আর এগুলো থিওরিক্যাল কথাবার্তা, এগুলো দেখবেন, এগুলো পারবেন, এটা মানে দুলালি পড়াইছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমি ওই আরেকটা যে টপিকটা আছে, মানে ওই ডিজিটাল বাংলাদেশ বা ই গভর্নেন্স বা ই গভর্নমেন্ট যেটা বলেন না কেন, আরেকটা পার্ট আছে যেটা আপনারা, আমার বিশ্বাস কেউই দেখে না, আমি ওইটা দেখাই। দেখাবো না দেখাবো না বলেন? ওইটা, এগুলো পারবেন না? এগুলো পারবেন তো? আচ্ছা, খালি কোন পার্ট ভাই? পার্ট না, ওই যে আপনার হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বা ই গভর্নমেন্ট আছে যে টপিক, আমি এই যে দুইটা তো দেখালাম এতক্ষণ, তাই না? একটা হচ্ছে আপনার শেখ রাসেল ডিজিটাল ল্যাব, পুরোটা পড়াইলাম। আর একটা হচ্ছে এই যে আপনার শি ইজ, মানে এই নামটা ভুলে যাই, শি পাওয়ার প্রজেক্ট, তাই না? অবশ্যই, তাহলে ঠিক আছে। তাহলে আমরা এখন লাস্ট আরেকটা পার্ট দেখবো, ওইটা পরে ছুটি দেবো, সুশীল সমাজ রাজনীতি চাপ, এটা কিন্তু আপনারা আগে পড়ছেন, এই জন্য আমি এটা দেখাইলাম না, আপনারা বললেন না ভাইয়া পড়াই নাই, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে এখানে, এই যে, এটা না, দেখেন গভর্নমেন্ট কত স্টেপ নেয়, দেখছেন? এটা কি, এটা কি লেখা আছে? সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন কর্মসূচি। দেখা যায়? এই না, দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায় না? দেখা যায় না? হ্যাঁ, দেখা যাচ্ছে, তাই না? দেখা যায়, দেখেন, এইটা জীবনেও আমরা চিন্তা করতে পারছি বলেন তো? এই যে সদ্য ছিটমহল গুলোতে, মানে গভর্নমেন্ট কি করতেছে, গভর্নমেন্ট ছিটমহল গুলোতে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে এবং অবকাঠামো স্থাপন নির্ণয় করতেছে এবং কর্মসূচি নিছে। আপনি বলেন তো, এইটা কয়জনে জানতেন? হ্যাঁ, বিলুপ্ত ছিটমহল তো নাই, ছিটমহল তো এখন সব আমাদের না। হ্যাঁ, এটা জানার কথাই না, দেখেন, এটা জানার কথাই না। তাহলে এখন আপনি আমারে বলেন যে এই লেখাটা আপনি যদি আপনার রিটেনের খাতায় লেখেন, তাহলে আপনি বেশি মার্কস পাবেন, আর আমি লিখলাম না, আমি বেশি মার্কস পাবো, বলেন তো? বলেন, আপনারা বলেন দেখি। কে বেশি মার্কস পাবে? ধরেন সুদীপ তো লিখছে এটা, আর সাজু লেখে নাই, দুইটাই তো ইয়ে, সুদীপ্তের সাথে কি অধিকারী দেই, ঠিক আছে? ধরেন সুদীপ তো লিখছে আর অধিকারী লেখে নাই, তাহলে বলেন সুদীপ তো লিখছে, এ বেশি মার্কস পাবে না অধিকারী বেশি পাবে? সুদীপ তো যদি বেশি পায় তাহলে এস লিখবেন, অধিকারী যদি বেশি পায় তাহলে এ লিখবেন, বলেন দেখি আপনাদের আপনাদের আমি এটা শুনি। সুদীপ তো, যাক, সুদীপ তো নিজেই এস লিখছে, ফাইন। এখন দুইজনে জানে, দুইজনে লিখবে, দিদি ভালো কথা বলছে, হ্যাঁ, এটা ধরার কথা বলছে যদি স্যার। আনি স্যার সঠিক মনে করবে না কেন? করবে করবে, স্যার সঠিক মনে করবে। যারা খাতা দেখে তারা ডিএসএন জয়েন্ট সেক্রেটারি লেভেলের, তারা জানে। বুঝতে পারতেছেন? তো কোনো সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, অধিকারীও লিখছে যে সুদীপ্ত বেশি মার্কস পাবে। বুঝতে পারতেছেন? তাহলে তো এইটা আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কি কি আছে, গভর্নমেন্ট কি করতেছে, আপনারা যে বলেন, যে দেখেন, নাম, বাস্তবায়নকারী সংস্থা, সব লিখবেন এগুলো। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, 2018 থেকে 2020, এই যে আপনার হচ্ছে ইয়ে হয়েছে করোনার জন্য সব ভেস্তে গেছে, হ্যাঁ, মানে বাড়বে আর কি। কর্মসূচির ব্যয় 800 এত টাকা, কত এলাকা চিন্তা করেন, 111টি সদ্য বিলুপ্ত ছিটমহল, মানে সরকার কত কি চিন্তা করতেছে। আচ্ছা, এখন আসেন, এগুলো এই যে পরিচালক কে, উপপরিচালক কে, এগুলো মোটামুটি দেওয়া আছে। এখন আমরা কাজের ইয়েতে আসি, হ্যাঁ, কি বলছে এখানে, একটু বেসিক কথাবার্তা বলা আছে, এই কথাবার্তাগুলো একটু দেখে নিবেন। এই যে এখানে বলে দিছে যে আপনার কোথায় কি হচ্ছে,
এখানে একদম সুন্দর করে উপজেলা ফুলবাড়ী উপজেলা সবকিছু বলা আছে। আচ্ছা, এটা দেখো। আচ্ছা, উদ্দেশ্য। তাহলে প্রথমে কিছু প্রিলিমিনারি ডাটা দিয়ে আপনি উদ্দেশ্যগুলো লিখবেন। আইসিটি সচেতনতা বৃদ্ধি, মৌলিক আইসিটির জ্ঞান, হাতে কলমে আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করা। স্বাবলম্বী হবে, আইসিটির জ্ঞান বাড়বে, সচেতনতা বাড়বে। হুম। আচ্ছা, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষার উপযুক্ত অবকাঠামো নির্মাণ, মানে কাঠামো মানে এখানে কিন্তু কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন করবে, সেখানে হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টের জন্য যা যা লাগে সবকিছু, মাল্টিমিডিয়ার জন্য যা যা লাগে সবকিছু ইনস্টল করবে। এখানে সরকারি বিভিন্ন ই সেবা গ্রহণের সুযোগ, মানে সিট মহলের এদেরকেও ই সেবা গ্রহণের সুযোগের সৃষ্টি করে দিচ্ছে সরকার, চিন্তা করছেন? আচ্ছা, এরপর দেখেন কি আছে এক নজরে। এখানে সিট মহলে দেখেন এই তথ্য পাবেন কোথাও? পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী। সিট মহলের কথা বলে দিছে। জনসংখ্যা লাগবে না, প্রাইমারি স্কুলগুলো লিখতে পারেন, হাই স্কুল মাদ্রাসা কয়টা আছে লিখতে পারেন। এগুলোকে প্রত্যেকটা জায়গায় সরকার চাচ্ছে যে একটা করে ডিজিটাল ল্যাব প্রত্যেকটা জায়গায়, মানে হচ্ছে একটা স্কুলে স্থাপন করলে তার আশেপাশে যতটুকু এরিয়া কভার করে, মানে দূরত্ব যাতে না হয়, দূরত্বটা ফিক্স করা হয় না আর কি এখনো। তো এখন দেখেন পরের ইয়েতে যাই আমরা। এই যে দেখেন কর্মসূচির প্রধান কার্যক্রম সমূহ। এই যে এই ছবিগুলো কিন্তু আসলে স্ট্যাবলিশড করা ছবি, মানে তারা কিন্তু গভর্নমেন্ট কিন্তু কাজ করেছে, মানে এমন না যে করবে। দেখেন এই যে ল্যাবটা, এই ল্যাবটা কিন্তু ছিটমহলের মধ্যে ল্যাব, এই ল্যাবটা কিন্তু ছিটমহলের মধ্যে ল্যাব। দেখেন 900 জন তরুণ তরুণীকে বেসিক আইসিটি লিটারেসি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, 300 জন তরুণ তরুণীকে। আচ্ছা, এনটিভিকিউএফ এর আইটি সাপোর্ট টেকনিশিয়ানের বিষয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। 8টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে, 2টি সুবিধাজনক স্থানে ডিসেট সেন্টার স্থাপন করা হয়েছে। বুঝতেছেন? আচ্ছা, এরপর কি করছে গভর্নমেন্ট? গভর্নমেন্ট দেখেন এরপরে করছে, আমি ছবিগুলো না দেখাই। এই যে 8টা যে শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রদান করা হলো, এই ঠিকানাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নামও বলছে, দু একটা নাম দিয়ে দিবেন। দাসিয়ার ছড়া সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়, ধলঢাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, উত্তর গোতামুড়ি মারি আজিম বাজার উচ্চ বিদ্যালয়। তার মানে 8টা আছে, আপনি 3-4টা নাম দিয়ে দেন না, সমস্যা কি? 3-4টা নাম দিয়ে দেন, কোনো সমস্যা নেই। দেখেন এগুলোতে কিন্তু ডিজিটাল ল্যাব স্থাপন করেছে গভর্নমেন্ট। এখানে চিত্র আছে, এই যে দেখেন চিত্র কিন্তু শেখ রাসেল ডিজিটাল ল্যাব। দেখেন পঞ্চগড় সদর, পঞ্চগড় শিক্ষা ঠাকুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, মানে আমরা যে চাপাবাজি করতেছি এই বিষয়টা কিন্তু তা না, এটা কিন্তু একটা সিট মহলে এস্টাবলিশড করা করা বুঝছেন? এই বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, হ্যাঁ, যারা এখন তো ম্যান পাওয়ারের সমস্যা হবে, যারা আসলে ট্রেনার, তারাও তো আসলে ওইভাবে ইয়ে না, এত এক্সপার্ট না, বুঝেন নাই? তো এইটা তো থাকবে, গভর্নমেন্ট যে চেষ্টা করতেছে এটাই বড় আমাদের জন্য, তাই না? এখানে কি বলছে, এবং এখানে ডাটা সহ দেখেন এই যে 900 জন তরুণ তরুণীকে কোথাকার কোন তরুণ তরুণী আছে সব এখানে ডাটা সহ বলা আছে। কি চান এখন? জাস্ট মুখস্থ করবেন আর লিখবেন, মুখস্থ করবেন আর লিখবেন, এই যে মুখস্থ করবেন আর লিখবেন। এই যে 300 জনকে যে দিছে কোথায় কোথায় এগুলো সব দেওয়া আছে এখানে। আচ্ছা, এরপর এই যে ডিসেট ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার, 2টা জায়গায়, এটা হচ্ছে মফিজার রহমান কলেজ সংলগ্ন, আর দাসিয়ার ছড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ফুলবাড়ি কুড়িগ্রাম। ঠিক আছে। আচ্ছা, এই যে এইখানে দেখেন ডি সেটে কি কি সেবা পাওয়া যায়, ডি সেট লিখে দিবেন, দেখবেন যে ডি সেট এই শব্দ দেখেই স্যার মার্কস বাড়ায় দিবে। ডি সেটে কি কি পাওয়া যায়? 23 ধরনের সেবা পাওয়া যায়, আসলে 24টা এটা ভুল লিখছে। অনলাইনে জন্ম নিবন্ধন, ফ্রিল্যান্সিং ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, পরীক্ষার ফলাফল যে চাই, মোবাইল ব্যাংকিং, জমির পর্চা, ইন্টারনেট ব্রাউজিং, বিদ্যুৎ বিল গ্রহণ, সাইবার ক্যাফে, ফ্রি ওয়াইফাই, খাতা কলম, নামজারির আবেদন, শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা, স্বাস্থ্য, শিক্ষা, আইন মানবের বিষয়ে তথ্য প্রদান, নাগরিক সেবা, কম্পোজ, প্রিন্টিং, ফটোকপি, ল্যামিনেটিং ইত্যাদি বিভিন্ন প্রকার সরকারি ফর্ম, অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি, ছবি তোলা, প্রজেক্টর ভাড়া, মাইলিং ইত্যাদি সরকারি বিষয়ে বিভিন্ন ই সেবা, মোবাইল চার্জ, প্রিন্টিং, কাগজ ফাইল, ফোল্ডার, ইমেইল। বুঝতেছেন? 24টা দেখেন, 10-12টা লেখেন, এটা তো সবাই কম বেশি এখন জানেন, তাই না? আচ্ছা, এটা কি? এটা দেখেন
ডি সেটের যন্ত্রাংশ সময় দেখেন, এই যে এটা দেখে তো মনে হইতেছে আমার কাছে মানে 5 স্টার হোটেলের মতো, খুবই চমৎকার একটা জায়গা। এটা কিন্তু আসলে আমাদের ওই সিট মহলে করা। ডেস্কটপ কম্পিউটার 20টা আছে, ল্যাপটপ একটা, ইউপিএস 23টা, প্রজেক্টর একটা, এগুলো লিখে দিন আর কি, 4-5টা লিখে দিন, সমস্যা নাই। আচ্ছা, এরপর কই গেল, এটা কি, আর্কিটেকচারাল ডিজাইন, ঠিক আছে। আহ, ঠিক আছে, আর্কিটেকচারাল ডিজাইন, এই যে এইরকম, এটা আর্কিটেকচারাল ডিজাইন, এটা তো দরকার নাই, আপনারা জাস্ট দিলাম আর কি। এটা কি, এটা কে, এই যে দেখেন, পঞ্চগড় সদর উপজেলা অন্তর্ভুক্ত সদ্য বিলুপ্ত ডিগ্রি কলেজে ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার, ডিসেট। চেনেন এই ভদ্রলোককে, চেনেন? এই যে যিনি উদ্বোধন করতেছেন, চেনেন? চিনলে বলেন ইয়েস। চেনেন না, চেনেন না? হ্যাঁ, স্যার। এখন নাম ধরে ডাকতেছেন, 2 দিন পরে হচ্ছে স্যার বলতে হবে, বুঝেন নাই? আচ্ছা, কারণ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে তারা তো আগায় আছে, তাই না? হ্যাঁ, ইয়েস। পলক স্যার, আইসিটি স্টেট মিনিস্টার, রাইট। লেখা আছে জুনায়েদ আহমেদ পলক এমপি। তাহলে এরপর কি, কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি। অগ্রগতি কি হয়েছে? অগ্রগতি এখানে সুন্দর করে বলা আছে, অগ্রগতি সুন্দর করে এখানে বলা আছে। আর কি আছে দেখেন, এদের ভবিষ্যৎ পরিকল্পনা হওয়ার পর উক্ত সেন্টারটি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত, বিজনেস মডেল, এখানে বিজনেস মডেল, বিজনেস হাব যাতে হয়, কনভার্ট হয়, সেই উদ্যোগ নিয়েছে আর কি, বুঝতে পেরেছেন? লাস্ট এখানে একটা ইয়ে আছে, রিসার্চ সেন্টার টেকসইকরণ প্রকল্প পরিকল্পনা। রিসার্চ সেন্টারে কি হবে, ই সেবা পাবেন, প্রশিক্ষণ পাবেন, সাইবার ক্যাফে বা ফ্রিল্যান্সিং সেন্টার পাবেন। ডিসেট সেন্টার হতে অর্জিত আয় ব্যাংক অ্যাকাউন্ট, ইউএনও ও সরকারি প্রোগ্রাম কর্তৃক নিয়ন্ত্রিত হবে। মানে ডিসেট বিষয়টা এইভাবে এরকম যে আমি চাইলেই ইয়ে করতে পারবো না। ধরেন এই যে ডিসেটে আমি ইউএনও বরাবর অ্যাপ্লাই করতে হয়, ইউএনও যদি চায় তাহলে আমাকে এই ডিসেটের একজন ধরেন আইটি টেকনোলজি হিসেবে রাখতে পারে। আমি কম্পিউটার নিয়ে একটা বসবো, এরপর কি হবে যে এইখানে আমি একটা প্রতিদিন কাজ করব, তাই না? নিয়মটা এরকম যে এখন আমি তো কিছু টাকা পাবো, টাকা পাবো, তাই না? টাকা ফিক্স করা আছে। তো এই টাকাটার কিছু পার্ট চলে যাবে গভর্নমেন্টের অ্যাকাউন্টে, কিছু পার্ট আসবে আপনার অ্যাকাউন্টে, আপনি যেহেতু কাজ করলেন। আর গভর্নমেন্ট যে আপনাকে যে কম্পিউটার দিচ্ছে, ল্যাব দিচ্ছে, এসি রুম দিচ্ছে, ফ্যান দিচ্ছে, সব সাপোর্ট দিচ্ছে, এই জন্য গভর্নমেন্ট টাকা নিবে। এই জন্য এই অ্যাকাউন্টটা ইউনো কর্তৃক নিয়ন্ত্রিত, সাধারণত ইউনো কর্তৃক নিয়ন্ত্রিত হয়, ওই ব্যাংক অ্যাকাউন্টের টাকা ঢোকে, এই টাকার কিছুটা হচ্ছে আপনার গভর্নমেন্টের চলে যায়, এবং গভর্নমেন্ট সাধারণত এটা ডিসেট সেন্টারের রক্ষণাবেক্ষণ অনেক কিছু থাকে, আপনার এসির ভাড়া বা লাইটিং এর ভাড়া, ইলেকট্রিসিটি বিল, সবকিছু এগুলো রক্ষণাবেক্ষণ করে। আর বাকি টাকাটা উদ্যোক্তাদের দিয়ে দেয়, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে একটা সিস্টেম। হ্যাঁ, এটা একটা সিস্টেম, এগুলো সব লিখে দিবেন। ডিসি সেন্টার ফলাফল, ছিটমহলভুক্ত এলাকার সুবিধা ডিজিটালাইজেশনের সুফল আয়ন করা, তরুণ জনগোষ্ঠী আত্মকর্মসংস্থানের জন্য যোগ্য আইসিটি প্রশিক্ষণ প্রদান, এগুলো পারবেন, লিখতে পারবেন। লাস্ট, ডিজাইন প্রাক্কলন চূড়ান্ত কমিটির সবার আলোচ্য বিষয়, এটা লাগবে না, এটা লাগবে না। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা মোটামুটি এখন এই যে ছিটমহলের বিষয়গুলো কিন্তু একটু জানলাম, তাই না? জানলাম না, বলেন? এইগুলো সব টেকনোলজির সাথে রিলেটেড, সব টেকনোলজির সাথে রিলেটেড। সুশীল সমাজ স্বার্থান্বেষী গোষ্ঠী এগুলো পড়ানো হয়েছে, এগুলো নিজের দায়িত্বে পড়ে নেবেন। আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। এতক্ষণ যা পড়াইছি বুঝতে পেরেছেন? ঠিক আছে, এই ডাটাগুলো লিখবেন, সব জায়গায় এই ডাটাগুলো দিবেন ভাই, এই ডাটাগুলো সব জায়গায় দিবেন, ঠিক আছে? সব জায়গায় দিতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনি বাংলা রচনাতে দিতে পারবেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে দিতে পারবেন, সব জায়গায় দিতে পারবেন। অধিকারী ভাই, ওয়েলকাম। হ্যাঁ।
আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাই, কিছু ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, মনে হয় কারো কোনো কোর্সই নেই ভাইয়া। শেষ করে দেন ভাই। আচ্ছা ভাইয়া, তাহলে এটাকে শেষ করে দিন ভাইয়া। ওকে ভাইয়া। আচ্ছা, আসসালামু ঠিক আছে, আলাইকুম। আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়াদেরকে খুব সুন্দরভাবে আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য। আর আপনাদেরকেও ধন্যবাদ খুব সুন্দরভাবে ক্লাসটা করার জন্য। যেহেতু কারো কোনো কোর্সই নেই, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।